হ্যাঁ এটাই তো ফুল রেডি, সেটা এটাই বললাম, এই যে চেক লিস্ট বার করে দিই এবং কোনটা কোথা থেকে করবেন, ম্যানুয়ালি করবেন, কোনটাতে কি লিখতে হবে এটা যাতে মনে থাকে পাশে নোট করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা নোট করে দিচ্ছি, কোথায় কোন টুল দিয়ে কোনটা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমার একটা ক্লাস স্টার্ট করি, তাহলে আমার ক্লাসটা আগাই থাকলো। আনন্দ দাদা আছেন? হ্যাঁ ভাইয়া আছি। বলছিলাম যে আমাদের যে একটা পাবলিক একটা শীট আছে আর কি, যে ফাউন্ডেশন ব্যাকলিংক যে শীটটা আছে আর কি, ওই শীটের মধ্যে আমরা যদি ক্লাসের সবগুলো ভিডিও একটা লিস্ট আকারে রাখি তাহলে মনে হয় ভালো হতো। ড্রাইভ থেকে তো ভাইয়া রিমুভ করে দিবে, তাই না? না, ওই শীটটা তো ভাই রিমুভ করবে, এটা তো লিস্টটাকে কি করবেন না, রিমুভ করো না, ফোল্ডার তো মানে ফাইল তো রিমুভ করে দেবো, তখন কোথায় পাবেন বলেন? ভাইয়া আপনার ক্লাউডে পার্সোনালি শুনেন, আমি একটা ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করে দিব না, একটু সময় দেন আমাকে, আমার অনেক টাস্ক আছে তো এই জন্য পারতেছি না, ওইখানে আমি ওটা সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, সময় নেন, আপনি আপনার সময় মতো সময় নেন। দেখা যাচ্ছে যে এমন একটা সময় লাগবে ভিডিওগুলো, তখন আমরা গ্রুপে খোঁজাখুঁজি করবো, ভাইয়া যদি রিমুভ করে দেয় আর কি। ভাই একটু আপনার ওই যে মেকার ফাইলটা একটু শেয়ার দেন সবার সাথে, হ্যাঁ? আচ্ছা, আপনারা চাইলে নিজেরা একটা করতে পারেন, আর সবাই পার্সোনাল ভিডিওটা আপলোড করা হবে, সবাই কাইন্ডলি একটু ডাউনলোড করে নিজেরাই পিসিতে রাখেন। আমার অনেক ভিডিও ডাউনলোড করা আছে অলরেডি। আচ্ছা, আর অ্যাড্রেসের জন্য চমৎকার একটা পাইছি, কই গেল এটা? চমৎকার আমার কি চমৎকার হচ্ছে ওই যে এক কোথায় দেখলাম এই শব্দটা, এই জন্য বললাম আর কি, অটো অ্যাটেন্ডেন্স দেওয়ার। আমি একটা শব্দ, এটা মিটার অটো অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা শিখান দেবে, আমার এটা জানা দরকার কিভাবে, একটু প্রথম থেকে দেখান। এটা প্লাগইনের কাজ, আর কিছু না। প্ল্যানটা একটু শেয়ার করে দেন তাহলে বস আমাদের সাথে। আচ্ছা, এটা হচ্ছে কি বলে, পরীক্ষামূলক চলতেছে, দেখি কি হলো। এই যে এতবারই হচ্ছে কেন এই জিনিসটা, ভালো প্রপারলি ইউজ আমি দেখিনি এখনো। দাঁড়ান, আমি কাছে এই যে আনন্দ সাজ্জাদ বিতি মুস্তফা ভাই, তারপর হচ্ছে এখানে হচ্ছে কজন আছে? 7 জন। এখন ঠিক আছে, এতগুলো নয়, এটা হচ্ছে অটোমেটিক করে ক্লাসে সব এখান থেকে জয়েন করে। আনন্দ এটারও দরকার, আমাদের এটারও দরকার নেই। আচ্ছা, পরে হ্যাঁ দিচ্ছি। আর আমি আর আছি। আচ্ছা, আর আমি সব 6 জন, একজন দিয়েছি। 1 2 3 4 5। আচ্ছা ঠিকই তো আছে, প্রেজেন্টেশনটা একটা ধরছে আবার। আচ্ছা, আর এই মিট অডিয়েন্স, মিট অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, মিট অ্যাটেন্ডেন্স। ওকে ভাই, ঠিক আছে। আপনি ক্লাস নেন নাই কোথাও? আছে, সন্ধ্যায় ক্লাস আছে আমাদের, ইউনিভার্সিটির ক্লাস, মানে সিআর তো এখানকার, সেই জন্য হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আমাকে দেখতে হয় অনলাইনে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা গুগল মিটে নিলে এই যে এটা নিতে পারেন, এই যে মিট অ্যাটেন্ডেন্স। আর আপনার জুমের জন্য কোনো কিছু আছে কিনা ভাইয়া? একটু বেশি কথা বলে ফেললাম হয়তো ভাই এক্সটেনশন নিয়ে। হ্যাঁ, না না, আমি জন্য দেখি নাই, মানে আপনার খুঁজতে হবে, তাই আপনি খুঁজে, আমি যদি পাই আপনাকে ক্লাস নিয়ে আমি এটা একটু খোঁজাখুঁজি করছি। জুমেও থাকতে পারে।
তুমি নাকি এখন আচ্ছা বন্ধ করে দিই, আর নেবে না। এই শীটটা আমরা ধরে ধরে অডিট করব, ঠিক আছে? সবাই আসি কিনা একটু জানান তো, আমি শুনতে পারতেছি না। হ্যাঁ ভাইয়া, কথা বলতেছি। জি ভাইয়া, আছি ভাইয়া। ওকে, ঠিক আছে। গুগল যদি শুধু এই যে রেকর্ডিংটা যদি ফ্রিতে দিয়ে দিত জুমের মতো করে, তাহলে জুমের পাস যেত ভালো। আছে গুগল রেকর্ডিং করা যায়, ঠিক আছে। আমার একটা স্টুডেন্ট করছিল, কিন্তু আপনাকে বিজনেস মেইল হতে হবে, ঠিক আছে? এই যে নরমাল মেইল দিয়ে হবে না, আপনি হয় জি সুইট হতে হবে, সুইট লাগবে, জি সুইট লাগবে, অথবা আপনি চাইলে ধরেন আপনার ওয়েব মেইল থাকলে হবে, যে কোনো ওয়েব মেইল হলেই হবে। হ্যাঁ ওয়েব মেইল হলে ওয়েব মেইল দিয়ে আপনার কাছে তো ওয়েব মেইল, আপনার কাছে আছে, মুস্তাফিজুর ভাইয়ের কাছে আছে, তো আপনারা একটা সিস্টেম রেডি করে ফেলান। আমার কাছে আছে, কিন্তু আমার ওই ফার্স্ট টাইম যখন আমি মেইলটা দিছি তখন এই মেইলটা দিছি, এবং এটা অফিসিয়ালি সবার কাছে আছে, এবং মাঝে মাঝে অফিসিয়ালি লোকেরা জয়েন করে ওরা ক্লাস চেক করে, অনেক কিছু করে। তো আমি যখন চেঞ্জ করতে যাই, অটোমেটিকলি সবগুলো ব্যাচকে আবার ইনফর্ম করতে হবে, এবং প্রত্যেকে যাদের কাছে মেইলগুলো আছে আমার এই ক্লাসের লিঙ্কটা সবাইকে দিতে হবে। দ্যাটস আমি একবার চেঞ্জ করছিলাম, একটা ব্যাচে পরীক্ষামূলক হয়েছিলাম, ওটাতে কিছু করা লাগে না, জাস্ট আপনি ক্লাসে জয়েন করলেই অটো হয়ে যায়, আপনি রেকর্ড চালু করবেন এবং অটোমেটিকলি স্টোরেজ হয়ে থাকে, মানে সেভ করার টাইম বা কিছু লাগে না, ওখানে ভিতরে অটোমেটিক রেন্ডার হয়ে ওখানে সেভ হয়ে থাকে, ক্লাস শেষ আপনার শেষ হয়ে যায়। তাহলে ভাই আমাদের যারা আছে, মানে আমরা কি পারবো সেটা করতে? আমরা যদি এখন আপনার আরেকটা আইডি থেকে জয়েন করি? না আমরা না এই আইডিটা বললাম না, এটা অফিশিয়ালি আছে, এই আইডিটা অফিসের কাছে আছে, এই ক্লাসের লিংকটা। আমি যখন অন্য মেইল দিয়ে করব, তখন ওই ওরকম ঢুকে দেখবে যে আমি এর করছিলাম, তো আমাকে না করে দিচ্ছে, সমস্যা নেই, আপনি এটা দিয়েই করেন, এটা সবার কাছে আছে অফিসিয়ালি, এটা চেক করা হয়। বুঝতে পারছি ভাই, আমি বলছিলাম যে আমি করলে কি এখন হবে, মানে স্টুডেন্ট যারা আছে তারা যদি বিজনেস আইডি দিয়ে যদি জয়েন করে, সেক্ষেত্রে কি তারা রেকর্ডিং অ্যাক্সেস পাবে? হ্যাঁ এটাই তো বললাম, আপনি পাবেন, আপনি বিজনেস মেইল দিয়ে করেন, পাবেন। এর আগে একটা স্টুডেন্ট হচ্ছে, ওনার ভার্সিটি একটা মেইল ছিল, সে ওই মেইলটা দিয়ে করছিল, তো এটা অটোমেটিক রেকর্ড সিস্টেম। একটু দেখলে একটু ভালো হতো, বা একটু ডিটেইলস একটু বলেন তাহলে প্রসেসটা কি করতে হবে আমাকে। প্রসেসটা হচ্ছে আপনি ওয়েব মেইলে ঢুকে, ওয়েব মেইলের যে আপনার করে কি বলে এটাকে, ক্লাসের লিংক, একটা ক্লাসের লিংক জেনারেট করবেন, মানে আপনি এই ক্লাসটা নিয়ে হচ্ছে ওয়েব মেইল থেকে, এই যে ওয়েব মেইল এখানে কানেক্ট করে ওয়েব মেইল থেকে ক্লাসের লিংক জেনারেট করে। যেমন আমি এটা দিয়ে যদি ক্লাস নেই, এখান থেকে যদি আমি করি, কি বলে মিটের লিংক তৈরি করি, এখান থেকে যদি আমি ক্লাস নেই, তাহলে আমি এখানে রেকর্ডেড অপশন পাবো, ঠিক আছে? কিন্তু আমি তো দেখা যাচ্ছে যে ইসে পাবো না তো ভাই, ওয়েব মেইলে ঢুকলে তো আর ওখানে আপনার পাচ্ছি না, মানে কি বলে গুগল মিটিং এর তো লিংক অপশন পাচ্ছি না ওয়েব মেইলে। আচ্ছা, তাহলে আমাকে ওয়েব মেইলটা কি আবার কানেক্ট করতে হবে আপনার সাথে, জিমেইলের সাথে? দেখতে হবে, আমি এটা করি না, আমার ওই ও করছিল, যে স্টুডেন্ট, এটা হচ্ছে 21 ব্যাচে, 23 ব্যাচে, উনি সিএসসি স্টুডেন্ট ছিল, উনি মোটামুটি ওগুলো জানে, তো উনি করছিল, 2 দিন করছিল। ভাই এটা আমরা একটু রিসার্চ করে দেখব আসলে কিভাবে কি। হ্যাঁ উনি বলল যে ভাই বিজনেস মেইল হলে হয়, মানে আমাকে এতটুকু বললো যে বিজনেস মেইল হলে হয়। তো আমরা 2 দিন ওই ওনার যে মেইলটা ওখানে ক্লাস করছিলাম, এবং অটোমেটিক রেকর্ড হতো, বাট পরবর্তীতে অফিস থেকে বললো যে না এরকম ক্লাস নেওয়া যাবে না, আপনি আপনার ক্লাস নেন, আপনার লিঙ্কে ক্লাস নেন। পরে আমি বন্ধ করে দিচ্ছি আর কি। তো সমস্যা নেই, আমি চাইলে আমি শুনে আপনি জানাবো যে কিভাবে করছে ওইটা, নেক্সট ক্লাসে জানালে আমি বললাম, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ক্লাস করি। এখানে একটা লিংক দিলেন ভাই, এটা কিসের? এইটা হচ্ছে ওই আনন্দ স্ক্রিনশট অ্যাটেন্ডেন্সের, অ্যাটেন্ডেন্স কাউন্ট অটোমেটিক্যালি। এক্সটেনশনটা অ্যাড করে তারপর এখানে কি করতে হবে? এক্সটেনশনটা অ্যাড করলে আপনি এখানে যান, এখানে গিয়ে ওই যে মানে এটা অন করলেই ক্লিক করলে এখানে প্রথমবার আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস যাবে, তখন ও অটোমেটিক একটা শীট নেবে, এবং শীটে যে আমি একটু দেখাই, এখানে বেড়েছিল। আচ্ছা, আবার দেখাচ্ছি, এই যে শীটে গিয়ে প্রেজেন্ট কাউন্ট হচ্ছে, এই যে তারিখ অনুযায়ী প্রেজেন্ট কাউন্ট হবে। এটা আরেকটু বিস্তারিত করতে হবে, বা এটা ডাবল হচ্ছে কেন জানি,
আমি যতবার বন্ধ করতেছি করতেছি ততবার বাড়তে হচ্ছে, বাট অটোমেটিক্যালি আপনার এখানে কাউন্ট করবে। ভাই এটা সময় দেখাচ্ছে, মনে হয় যে কিছু সময় পর পর অটোমেটিক নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, সেজন্য আমি বন্ধ করে রাখলাম, আমি বিভিন্নভাবে টেস্ট করতেছি আর কি ভাই। এটা হ্যাঁ, এক্সটেনশনটা তো একই তারই কিন্তু সময়গুলো আলাদা, আলাদা সময় করে হ্যাঁ, তারা নিয়ে নেয়। ওই জন্য আমি একটু বন্ধ করে রাখলাম, দেখি এখন নেয় কিনা। ওই জন্য বললাম না, কালকে আমি এটা ইনস্টল করছি, আমি একটু দেখতেছি পরীক্ষামূলক পাচ্ছি যে কিভাবে কোনটা কাজ করে। It will come the next shipment. আচ্ছা, তো আমরা এখন ক্লাস Yes. কি রামিন ভাই? Also clubbed with Aki's cancel from DHL. You remember, sir? আমি মনে হয় প্রেজেন্টেশন দিচ্ছি। That has been clubbed with Unitex. আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে যাই। এই ওয়েবসাইটটা আমার ফার্স্ট টাইম অডিট করব। প্রথমে যে ব্যাপারটা দেখবো যে এটা সাইটটা রিডাইরেক্ট হচ্ছে কিনা প্রিফার ভার্সনে। প্রিফার ভার্সন বলতে এখানে গুগলের 4টা ভার্সন আছে, তার মধ্যে আপনি যে কোনো একটাকে প্রিফার ভার্সন হিসেবে ইউজ করতে পারেন। যেমন https://abc.com, এটা একটা। সেম একটা এরকম দেখবেন মাঝে মাঝে দেখবেন যে www থাকে সামনে, .abc.com, এটা একটা সাইট হতে পারে, বা এটা একটা ভার্সন হতে পারে। একবার দেখবেন যে এখানে HTTPS নাই, শুধু এরকম একটা, আরেকবার হচ্ছে এরকম HTTPS-ও নেই, সামনে www আছে। ভাই ক্লিয়ার এতটুকু? গুগল একটা ভার্সন আছে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এই 4টা থেকে যে কোনো একটা প্রিফার ভার্সন নিতে হবে। তো গুগল যেহেতু সিকিউরিটির জন্য ওই HTTPS এই ভার্সনটা পছন্দ করে, মানে HTTPS, তো আপনি এই দুটো থেকে যে কোনো একটা নিতে পারেন। আপনার সাইটে আপনি সরাসরি https://abc.com রাখতে পারেন, অথবা স্ল্যাশ দিয়ে www.abc.com এভাবে আপনার ডোমেনটা রাখতে পারেন। তো আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এই করবেন, তখন এই প্রিফার ভার্সনটা দিতে হয়, যে আপনি কোন ভার্সনে আপনার সাইটটা রান করতে চাচ্ছেন, দেখাতে যাচ্ছেন ইউজারকে। তো এটা হচ্ছে প্রিফার ভার্সন। আর তার বাকি 3টে ভার্সন কি করতে হবে, যদি আপনি এইটা ভার্সনে রান করান তাহলে বাকি 3টাকে রিডাইরেক্ট করতে হবে। তো আমি ফার্স্ট টাইম দেখবো এনার এই রিডাইরেকশনটা ঠিক আছে কিনা, বা রিডাইরেক্ট হচ্ছে কিনা। তো আমি ফার্স্ট টাইম এই যে HTTPS এটা থাকলো, আমি সামনে www যোগ করি একটু, www. দিয়ে আমি এন্টার করবো আমার সাইটটা ঠিক মতো প্রিফার ভার্সনে হচ্ছে কিনা। আমার হচ্ছে প্রিফার ভার্সন HTTPS, এই দেখেন আগের ভার্সনে চলে আসছে, তোমার রিডাইরেক্ট হচ্ছে। আচ্ছা, আমি একটু এসটা কেটে দিয়ে দেখবো একটু, এভাবে 3টে ভার্সনে আমি চেক করে দেখবো। হ্যাঁ, এটা দেখেন এটা রিডাইরেক্ট হচ্ছে, মানে HTTPS এসটা আমি কেটে দিয়েছিলাম, এন্টার করলাম, তারপরে এখানে চলে আসলো। আচ্ছা, এটা আরো একটা বিকল্প পদ্ধতি আছে, এটা একটা ম্যানুয়াল পদ্ধতি, আর একটা আছে টুল দিয়ে করার, সে হচ্ছে HTTPS রিডাইরেক্ট চেকার, একটা আছে, অনেকগুলো টুল আছে, যে কোনো একটা টুল দিয়ে চেক করলেই হয়। আচ্ছা, তো আমার ভার্সনটা প্রিফার ভার্সনে যাচ্ছে কিনা আমি একটু সেটা দেখবো। আমি ওয়েবসাইটটা পেস্ট করলাম, একটু খেয়াল করবেন HTTPS আছে, আমি পেস্ট করলাম। আচ্ছা, এই যে 200 মানে সাকসেস কোড, মানে এটা ঠিকমতো এই ভার্সনটাতে রান হয়েছে। আচ্ছা, এইটাই ছিল আমার প্রিফার ভার্সন, তো এটা আমার চেক করতে হবে না, এটা জাস্ট এমনি চেক করে দেখালাম যে এটা আমার এই 200 মানে হচ্ছে, এটা রেসপন্স কোডটা 200 মানে এটা অল ওকে, সব ঠিকঠাক আছে। এখন আমি অন্যগুলো দেখবো, মানে ওইটার HTTPS সহ একটা www দিয়ে দেখি একটু, www. সবাই কি দেখতেছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, এটা কি হলো দেখেন, আমি দিয়েছি HTTPS www.digitalservice24.com, এটা কি হলো 301, মানে কি রিডাইরেক্ট 301 মানে কি, আমি বলছিলাম না 301 হচ্ছে রিডাইরেক্ট, মানে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে রিডাইরেক্ট হলো। এই লিঙ্কে থেকে রিডাইরেক্ট হয়ে কোথায় গেল, এই যে এই দেখেন https://digitalservice24.com, এইটাতে চলে আসলো আগেরটাতে। আচ্ছা, আবার আমি এটাকে একটু অন্য ভার্সনটা দিই, HTTPS টাইপের কাটাই, এটাকে এটা টেকনিক্যাল প্রবলেমের মধ্যে পড়তেছে সাইটের। আচ্ছা, আমি HTTPS টা উঠাই দিছি, দিয়ে আবার টেস্ট করলাম, আবার দেখেন
301 পার্মানেন্টলি মুভ, কোথায় মুভ হচ্ছে? এই যে HTTPS ডিজিটাল মার্কেটিং। তার মানে আমার প্রিফার ভার্সন হচ্ছে এইটা, আমি প্রিফার্ড ভার্সন হিসেবে এটা কাউন্ট করছি এবং সবগুলোই এটাতে চলে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে আমার সাইডে এটা ঠিক আছে, মানে আমার ক্লায়েন্টের সাইডে এটা ঠিক আছে। তার মানে আমি যখন অডিট করব তখন আমি বলবো ঠিক আছে, এটা ওকে ওকে ঠিক আছে এটা। আচ্ছা, ফ্যাব আইকন সবাই চিনি? ফ্যাব আইকন ফ্যাব আইকন কে কে চিনি বলেন তো? জি ভাইয়া, ওই যে আপনার যে কোনো ওয়েবসাইটের পাশে উপরের দিকে ছোট্ট করে যে একটা থাকে লোগোর মতো আইকন, যেরকম ফেসবুকের এফ এই যে এইটা আর হ্যাঁ একটা মেসেঞ্জার থাকে, ওইগুলোকে ফেভিকন আইকন বলা হয়। হ্যাঁ, ফ্যাব আইকন হচ্ছে এই যে এইটা, এই ছোট ছোট পাশে যে আইকনটা, ব্র্যান্ডিং এর যে লোগোটা, এই যে গুগল মিটের দেখেন, এই যে গুগল প্লাস, সরি শিটের জন্য এটা, এই যে আমার ক্লায়েন্টের এরকম একটা ফ্যাব আইকন আছে, তার মানে এটা ওকে। মানে আমি দেখবো কোনটা প্রবলেম আছে কোনটা, আমি সব ম্যানুয়াল চেক করতেছি, দ্যাটস আমি পাশে লিখছি যে ম্যানুয়াল, সেটা রাখতেছি ম্যানুয়াল। এরপর robot.txt, এর আগে আমি দেখাইছিলাম এটা। হ্যাঁ বলুন। আজকে চেক করলাম, ওটা আমরা এসএসএল দেখলাম, এসএসএল ভ্যালিড আছে কিনা, সেটাই তো না? না না, এসএসএল ভ্যালিড আছে সেটা আলাদা বিষয়, এসএসএল চেকার ওটা আলাদা। এটা হচ্ছে আপনার দেখেন এই সাইটটা দেখেন কি আছে, https://digitalservicereport.com, অথবা প্লাগইন আছে, প্লাগইন যোগ করা যায়। তো এটা হচ্ছে প্রিফার ভার্সন। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে কি robot.txt ফাইলটা ঠিক আছে কিনা। তো আমি ই করি, আমি একদিন দেখাইছি /robot.txt ফাইল 60, এটা লিখলেই রান করলাম। ও রোবট না, রোবটস, এটা এস কম হইছে। এখানে একটা এসের জন্য এরর হয়েছিল। আচ্ছা, তো এই যে ইউজার প্রেজেন্ট এখানে স্টার আছে, দেখা যাচ্ছে? আমি কি স্ক্রিন জুম করব নাকি? একটু জুম করে দাঁড়ান। আচ্ছা, এই যে ইউজার এজেন্ট স্টার, এই যে উপরে যে স্টার চিহ্নটা আছে, এটা মানে হচ্ছে এটা আমার ওয়েবসাইটে সবগুলো সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করতেছে। সার্চ ইঞ্জিন অ্যালাউ বলতে ধরেন গুগলের সার্চ ইঞ্জিন আছে, বিং এর সার্চ ইঞ্জিন আছে, বাইদু আছে, ডাকডাকগো আছে, এরকম অনেকগুলো অলরেডি সার্চ ইঞ্জিন আছে। তো সকল সার্চ ইঞ্জিন যদি আমার সাইটটাকে ইন্ডেক্স করতে পারে, দ্যাটস আমি এই চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটা। আর ডিজালো কোনটা রাখছি আমি, ডাব্লিউপি অ্যাডমিন প্যানেল যেটা, এটা আমি ডিজালো করে রাখছি যাতে এটা ইন্ডেক্স না করে। আচ্ছা, অ্যালো কি রাখছি ডাব্লিউপি অ্যাডমিন অ্যাজাক্স, পিএইচপির কাজ আমি শিওর জানি না, অ্যাজাক্স আসলে পিএইচপি একটা টার্ম, তো আমি এটা জানি না, আমি মুস্তাফিজও জানি না যে অ্যাজাক্সটা কি, আমি শিওর না এটা অ্যাজাক্সটা কি। সিকিউরিটি পারপাসে লাগে ভাইয়া, জি কি বুঝিনি, আরেকবার একটু বলেন। পিএইচপি সিকিউরিটি পারপাসে এটা লাগে আছে অ্যাজাক্সটা। আচ্ছা, তো সেই জন্য এইটা আপনাকে দিতে হবে। তো এটা কোনো ইয়ে না, এটা জাস্ট আপনি যে কোনো সাইট থেকে কপি করে এতটুকু আপনি করতে পারেন, আর এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে থাকে। আপনি যদি এখানে এক্সট্রা কিছু অ্যাড করতে চান সেখানে আপনি অ্যাড করতে পারেন। তো নর্মালি ইউজ থাকলে ইউজের ইয়ে থেকে অটোমেটিক্যালি এটা হয়ে যায়, এটার জন্য ইয়ে কিছু লাগে না। আর সাইট ম্যাপটা যে এটা হচ্ছে এক্সট্রা করে বসাইতে হয় এখানে। তো পরবর্তীতে আমাদের সেকেন্ড টার্মটা যে সাইট ম্যাপ ইনক্লুডেড ইন robot.txt, সাইট ম্যাপের মধ্যে আমি যে সাইট ম্যাপ, সরি রোবট যে বের করছি, কোথায় গেল, এই যে robot.txt যে ফাইলটা আছে এর মধ্যে আমার সাইট ম্যাপটা ইনক্লুড আছে কিনা, তো আমার ইনক্লুড আছে এটা। তো ঠিক আছে, এটা সবগুলো ঠিক আছে, আমি এগুলো ইয়ে করতেছি যে ঠিক আছে, ওকে সব ঠিকঠাক আছে। তো যদি না থাকে তাহলে আপনি সেটা ইয়ে করতেন। ভাইয়া ওই যে অ্যালো ডিজালো যে একটা অপশন ছিল, ওই পেজটা একটু জানতো ভাইয়া, যে এখানে দুটা জিনিস আছে, মানে রোবট গুলো যেন আমার কন্টেন্ট বা পেজ ইন্ডেক্স করতে না পারে, সেজন্য এখানে আমি একটা ব্রেকেট দিয়ে দিচ্ছি ডিজালো দিয়ে, এটা সেই জিনিসটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর এইটা মানে হচ্ছে আপনি সবগুলো ইয়ে করতেন। আচ্ছা দেখেন, এটা আপনারা যখন ইয়ে করবেন ওয়ার্ডপ্রেসে যাবেন, যখন আপনি হচ্ছে ফর এক্সাম্পল সাইট কনস্ট্রাকশনের কাজ করতেছেন, সাইট ডিজাইন করতেছেন, কন্টেন্ট এখনো মানে কোনো সাইট পাবলিশ করতে যাচ্ছেন না, তখন বেসিক্যালি কি করতে হয় একটু দেখেন। আমি তো আমার সাইটে গিয়েই দেখাই। কি এটা এসইও অডিটের ভিতরে দেখছি এই জিনিসটা?
হ্যাঁ, এইচসি অডিট শিখছি আমরা কিভাবে একটা ক্লায়েন্টের সাইট নিয়ে অথবা আপনার সাইটে আপনি কি কি প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করতে সবার আগে প্রথম কনসার্ন হচ্ছে সিকিউরিটি কনসার্ন, যেটা আসবে তাই তো, হ্যাঁ হ্যাঁ মানে whether it is মানে HTTPS installed or not. হ্যাঁ হ্যাঁ, এটা খুবই একটা HTTPS হ্যাঁ ইম্পর্টেন্ট। এটা একটা সাইড স্পিড, আপনার সাইড স্পিড অনেক একটা কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা বাস। তো ভাই এখন ডিফারেন্ট প্রোগ্রামিং নিয়ে করা থাকলে আমরা তো প্রোগ্রামিং পারি না, সেক্ষেত্রে কি ধরনের রিপোর্ট বা কি ধরনের সাজেশন আপনি সাজেস্ট করবেন অ্যাজ এ আমি এখন এতক্ষণ যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব যে কোনো কোডিং দিয়ে করা থাকলে আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ম্যানুয়ালি দেখাচ্ছি। HTML PHP হ্যাঁ দেখছি। হ্যাঁ, যে কোনো কিছুই আপনি করতে পারবেন। সেভ আইকন তো আপনি সাইডের উপরেই দেখতে পারবেন। এরপর রিডাইরেকশন তো আপনি ম্যানুয়ালি চেক করলেন অথবা আপনি লিংক দিয়ে যে একটু দেখালাম ওভাবে চেক করতে পারবেন। সাইড ম্যাপ আছে কিনা এটা আপনি যে উপরের কোডিংটা দিয়ে চেক করতে পারবেন। তো এতক্ষণ যতক্ষণ দেখাচ্ছে এখন একটু আমি ওয়ার্ডপ্রেসের দিকে যাইনি এখনো, সবগুলো ম্যানুয়ালি দেখাচ্ছি। আর আপনি ডিফারেন্ট হয়তো অতগুলো তো আপনি ইয়ে করতে পারবেন না, অনেক তো ইয়ে আছে, তো আপনাকে সব কোডিং এ শিখতে হবে, তাহলে তো এতটা পসিবল না, সম্ভব না। মানুষ আসলে ম্যাক্সিমাম আমাদের মার্কেটারদের মধ্যে এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 80-70% সাইডে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসটাই বেশি প্রিফার করে। সবাই ওয়ার্ডপ্রেসটা একটু শেখার চেষ্টা করছে, জি, তারপরও তো আসলে জ্যাক অফ অল ট্রেড হয়ে যাচ্ছে। এরপরেও অনেক সাইট আছে, অনেকে ওই বিষয়গুলো আবার পরবর্তীতে আস্তে আস্তে শিখে, একটা শিখলে পরবর্তীতে আস্তে আস্তে শেখা যায়। আর আপনি যদি মোটামুটি HTML CSS জাভাস্ক্রিপ্ট মোটামুটি জানেন তাহলে আপনি মোটামুটি সাইটের ভিতরে ঢুকে কাজ করতে পারবেন। অথবা আপনি যদি যেটা পাবেন না সেটা আপনি ইয়ে করবেন, আপনার ডেভেলপার থাকবে অথবা ক্লায়েন্টের ডেভেলপার তো থাকবেই, তো আপনি বলুন যে এটা ডেভেলপার কাছ থেকে করে নেন, যেমন ওই ওয়েবসাইট স্পিডের কাজ, তারপরে HT অ্যাক্সেসের কাজ, এগুলো অনেকগুলো কাজ আছে। কি সমস্যা এতক্ষণ থেকে কথা বলতেছি, আমার ওইটা ঢুকতেছে না কেন? আচ্ছা, ওইটা ঢুকতে থাকবে, আমি বাকিগুলো আমি কভার করতে থাকি। তো ওইটা আমি দেখাচ্ছি কিভাবে আপনি রোবটকে বন্ধ করবেন বা ইয়ে করবেন। আচ্ছা, তারপর হচ্ছে তো আমরা এখন এটা দেখলাম, এখন আমরা সাইট ম্যাপ দেখবো। তো গত ক্লাসে সাইট ম্যাপ একদিন দেখাচ্ছি, এর আগেও আরেকবার দেখাচ্ছি। sitemap.xml এটা লিখলেই আপনি সাইটম্যাপ পেয়ে যাবেন। আচ্ছা, সবার সুবিধার্থে আমি এই যে এখানে পাশে লিখে রাখছি যে site/sitemap.xml অথবা sitemap_index.xml, এটা লিখলে সাইটে চলে আসে। দেখেন এর আগে একদিন দেখাচ্ছি ওটা এই টুলটা সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? না ভাই, আমি একদম নিউবি। সিমিলার ইয়েস্টার মধ্যে প্লাগইন ইউস্ট্রিম তো সেম প্লাগইন বাজারে আসছে, খুব বেশি না, মোটামুটি ভালোই, এটা খারাপ না। তো এরাও সেম সিস্টেম, এটা দিলে করে আর সাইট ম্যাপের দরকার ছিল না। আগে আলাদা করে সাইট ম্যাপের প্লাগইন দিতে হতো, বা এখন অনেকে দেয়, বাট যেহেতু ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি তাদের একটা জেনারেট করে দিচ্ছে, তো আমাদের আসলে আর এক্সট্রা প্লাগইন বেশি ইউজ করার কোনো মানেই হয় না। তো আমরা এখানে সে কি করছে, পেস্ট করছে আর প্রোডাক্ট করছে, তো সে কিন্তু ক্যাটাগরি এখানে ইন্ডেক্স করেনি। তো আমি কিন্তু রিপোর্ট করতে পারি, ধরুন আমি একটা রিপোর্ট বানাই, আচ্ছা ভাই, একটু কথা বলি এর মধ্যে। দেখা গুগল অনেক সময় যারা মনে করেন যে আপনার অ্যাডসেন্স নিয়ে কাজ করে আর কি, হ্যাঁ, তো অ্যাডসেন্স রিলেটেড কাজের জন্য যখন ওই যে অনেকে ক্যাটাগরিকে র্যাঙ্ক করায়, মানে ক্যাটাগরির আন্ডারে দেখা যাচ্ছে যে অনেক কিছু পোস্ট থাকে না, এই জন্য গুগল এখন রিসেন্টলি র্যাঙ্ক দেয় না, আর ক্যাটাগরি যেসব পেজ গুলো থাকে স্ল্যাশ দিয়ে আর কি, এটা কি ব্রডগ্রামস ইস্যুর মধ্যে আসে। হ্যাঁ, তো অনেকে কিন্তু ওই যে এই জন্য এই ব্রডগ্রামস ইস্যুটা যেন না আসে, আপডেট না করতে হয়, এই জন্য কিন্তু ক্যাটাগরি কিন্তু অফ করে রাখে। সেই ক্ষেত্রে আমি যদি এটা ডিপেন্ড করবে যে আপনি ক্যাটাগরিতে আপনি কোন পোস্ট দিতে পারবেন। অনেকে কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি ক্রিয়েট করে রাখে, কিন্তু ক্যাটাগরিতে কিছু লিখে না। যখন আপনি লিখবেন না, গুগল তো আপনাকে থিন কন্টেন্ট হিসেবে এটা ব্যাড এফেক্ট করবে একটা। আপনি ক্যাটাগরি যদি ইন্ডেক্স করতে চান, অবশ্যই ক্যাটাগরিতে আপনার কন্টেন্ট দিতে হবে যখন, ঠিক আছে? যদি কন্টেন্ট দেন তাহলে আপনি ক্যাটাগরি রাখতে পারেন, আর যদি কন্টেন্ট না দেন তাহলে ক্যাটাগরি টোটালটি অফ করতে পারেন। তো এটাই ডিপেন্ড করবে আর কি, ক্লায়েন্ট ক্যাটাগরি রাখবে কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, তো এই জন্য বললাম যে ক্যাটাগরি দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, যেটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট আপনার ক্যাটাগরি ইন্ডেক্স করতে চায়
তবে গুগল বলে যে আপনারা আগে ক্যাটাগরি হাইড করা ছিল, তো গুগল বলে যে আপনার ক্যাটাগরি গুলো ইয়ে করান, র্যাঙ্ক ইন্ডেক্স করান। হ্যাঁ, তবে অবশ্যই মিনিমাম এখানে 500 ওয়ার্ড বা 300 400 500 ওয়ার্ডের একটা মোটামুটি কন্টেন্ট রাখতে হবে। শুধু ক্যাটাগরি রাখলেন আপনি করে, তাহলে তো ওটা হইলো না, হিসেবে ধরবে ওইটা ক্যাটাগরিটা। আচ্ছা, তারপর সাইড ম্যাপটা আমাদের চলে গেল, সাইড ম্যাপটা হইলো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি দেখবো যে সাইড ম্যাপটা ঠিক আছে কিনা। তো ঠিক আছে সে, ওকে। আচ্ছা, এইচটিএমএল সাইড ম্যাপ ইন ফুটার, আচ্ছা এটা অপশনাল। এটা এটা হচ্ছে মার্কেটারদের একটা, অনেক মার্কেটার মনে করে যে ভালো, আর না দিলেও কোনো, এটা এটা বিতর্ক, মানে এটা আসলে ওরকম ইম্পর্টেন্ট কিছু না, অপশনাল। যে আপনার সাইড ম্যাপ তো আমরা একটা তৈরি করলামই, আবার একটা বলতেছি আপনি এটা হচ্ছে সাইড ম্যাপ ভিতরে এক্সটার্নাল ইন্টারনাল সাইড ম্যাপ বলতে আপনি একটা এইচটিএমএল সাইড ম্যাপ ক্রিয়েট করে সেটা আপনি আমার পেজের ফুটারের নিচে রাখেন। তো এটা অনেকে করে, তো এটা অতটা ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্ট না। আচ্ছা দাঁড়ান, আচ্ছা দেখি একটু। আচ্ছা, অনেকে কি করে কাস্টম এইচটিএমএল সাইট ম্যাপ বানায়, এখানে ইনক্লুড করে রাখে। তো এটা খুব বেশি ফ্যাক্ট না, তো এটা নিয়ে আমি খুব ইয়ে বলবো না। আচ্ছা, তারপর মাস্ট বি একটা ওয়েবসাইটে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ থাকা উচিত। ঠিক আছে, অবশ্যই কন্ট্যাক্ট পেজ আর অ্যাবাউট পেজে থাকা উচিত। তো অ্যাবাউট পেজ আছে কিনা একটু চেক করি। মাই অ্যাকাউন্ট ব্লগ স্টার্ট হোম, আচ্ছা মেবি অ্যাবাউট নেই, আবার একটু চেক করি। তারপর স্ল্যাশ অ্যাবাউট, মেবি অ্যাবাউট পেজ নেই, একটা ওয়েবসাইটে মোটামুটি অ্যাবাউট পেজ নেই। তাহলে আমি এটা রিপোর্ট করবো, তোমার সাইটে অ্যাবাউট পেজ নাই। আচ্ছা, ওকে। তারপরে একটা জিনিস দেখি যে অ্যাবাউট পেজ মিসিং, তার মানে নো, তা আপনি যেভাবে লিখতে পারেন। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ দেখি একটু, কন্ট্যাক্ট পেজ আছে কিনা। ওনার কিন্তু কন্ট্যাক্ট পেজও নেই। ঠিক আছে, একটা সাইটে কন্ট্যাক্ট পেজ থাকা উচিত, একটা স্ট্যান্ডার্ড সাইটের। আপনি ক্লায়েন্টকে বলছেন আপনার কন্ট্যাক্ট পেজও নেই। টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, এই দুটো পেজও খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো আছে কিনা একটু দেখি। ক্রেডিট 24 hours, নাই, তার এই পেজগুলো নাই। টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, যে একটা, যেহেতু সে একটা সেল করতেছে এখানে, তার এখানে ই কমার্সের ইয়ে বসা আছে, সবকিছু আছে, অথচ তার টার্মস এন্ড কন্ডিশন থাকবে, রিফান্ড পলিসি থাকা উচিত ছিল, যে সে সেল করলে এটাতে রিফান্ড পলিসি কি হতে, তো ওগুলো সে কিছু উল্লেখ করেনি। এটা রিফান্ড পলিসি নাই। আচ্ছা, এরপরে প্রত্যেকটা ওয়েবসাইটে মানে ইন্টারন্যাশনাল যেসব সাইটগুলো আমরা দেখি, দেখবেন সব সাইটে কোনো কিছু একটা অফার ক্রিয়েট করে রাখছে, মানে এটা আপনাকে লিড সেলস ম্যাগনেট বলা হয়, লিড ম্যাগনেট বলা হয়, মানে কোনো কিছুটা বলছে তুমি এখানে লগ ইন করো বা এখানে তুমি তুমি তাহলে একটা ফ্রি কোনো একটা কিছু পাবা। তো এটাতে আপনি একটা লিড কালেকশন করতে পারেন। তো এটা আসলে কোনো এরকম কোনো অফার দিছে কিনা একটু দেখি। কোনো ট্রায়াল ভার্সন বা ফ্রিতে একটা অ্যাকাউন্ট নেওয়ার রিভিউ অ্যাকাউন্ট না, নেয়নি। তার মানে নিচের দিকে খেয়াল করবেন, একটা ফ্রগ আছে এখানে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, খেয়াল করছেন এটা।
আনন্দ ভাই এটা ম্যাজিক দেখেন, স্ক্রিন ফ্রগের এতে একে টাচ করলেই এই যে জি ভাইয়া, ফেললো। জি ভাইয়া, ও তো গিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ক্রল করছে। আচ্ছা, যেটা দেখানোর জন্য এই করছিলাম, এটা হচ্ছে কি হয়েছে, এটা কম্পিটিশন এখনো কি সমস্যা হয়েছে কেন, কোথা থেকে সাইটটা নিয়ে আসলাম, তাই তো বলি ডেটা পাচ্ছে না কেন। যে এখন ঠিক আছে। এই যে ফ্রিতে 500 হলে বেশি ইয়ে করবে না সে, আমরা 500 দিয়ে জাস্ট দেখি। আপনার প্রত্যেকদিন ক্লাস করতে মজা লাগতেছে না? আরে ভাই সেই জন্য, বিলিভ মি ভাই, আরে ভাই সেই জন্য আনবিলিভেবল। প্রতিদিন হয় এটা বলেন, তাও শুধু আসি আপনার জন্য, বুঝছেন? জি ভাই, আপনি এত কষ্ট করতেছেন, রিয়েলি মানে এত কিছু বলে করেও কোনো কাজ হইল না। আমি আরো যে ইয়ে করতে চাই, আজকে একজন করতেছে ভাই, আপনার ব্যাচে আমার অন্য একটা ব্যাচ থেকে আসতে চাই, এখন অন্য ব্যাচ থেকে আরো নতুন স্টুডেন্ট আসতেছে, তো চিন্তা করতেছি এছাড়া আমার জন্য আসতেছে, আমি যদি ধর চলে যাই তাহলে কেমন হলো। আমার মাঝে মাঝে মনে হচ্ছে ধর সব বাদ দিয়ে চলে যায়, সব বিরক্ত লাগে। আমাদের ব্যাচে নতুন একজন আসলো না, হ্যাঁ, হ্যাঁ, সে কি আর অন্য ব্যাচে চলে গেছে? না অনেক কি যে সমস্যা, আপনারা এন্টারটেইন করেন নাই, চলে গেছে। চলে গেছে। গান টান গায়ে শোনাবেন না? আজকে আনন্দ ভাই কিন্তু গান গাইতে যাচ্ছে ভাই, ওনার বার্থডে ছিল পরশু দিন, আমরা ভুলে গেছি সবাইকে বলতে, এই তো মনে করে কইলাম। আজকে গান গাইছে। আচ্ছা এই দেখেন, আচ্ছা হয়েছে। তো যেটা দেখাচ্ছিলাম এখানে হচ্ছে ক্যাটাগরি ইউআরএল স্ট্রাকচার। আচ্ছা, ক্যাটাগরি ইউআরএল স্ট্রাকচার কোথা থেকে দেখবো? আপনি সাইডে ঢুকে ম্যানুয়াল দেখতে পারেন। আপনি বিভিন্ন এই যে এরা মেবি ক্যাটাগরি ইন্ডেক্স, ও ক্যাটাগরি ইন্ডেক্সে করেননি, এই যে এটা একটা ক্যাটাগরি, সার্ভিস ক্যাটাগরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তারপর সোশ্যাল মিডিয়া ক্যাটাগরির মধ্যে সার্ভিস ক্যাটাগরি, ওকে, সার্ভিস ক্যাটাগরির মধ্যে ইয়ে করছে। আচ্ছা, ক্যাটাগরি কখন ভুল আর কখন ঠিক আমি একটু বলি, একটু এখানে লিখি তাহলে হয়তো বুঝবেন। ক্যাটাগরিতে কখন ধরেন আপনি এমন একটা দিলেন যে এখানে আপনার সাইড ধরেন লেখা আছে এসইও সার্ভিস, এখানে ক্যাটাগরি এসইও সার্ভিস, এরকম বাটনটা ছিল, মেনুতে ছিল এসইও সার্ভিস। তারপরে লিঙ্কটা কেমন হবে, site.com, এটাই ধরেন site/SEO সার্ভিস/ অনেকে কিরকম করে ধরেন SEO সার্ভিস ইন বাংলাদেশ, ধরেন এটাই দিলাম। এটা টোটালি রং একটা আইডিয়া, ঠিক আছে। গুগল এটাকে কখনোই পছন্দ করে না, কারণ আপনি দেখেন একটা কিওয়ার্ডকে দুইবার ইউজ করলেন একটা লিঙ্কে। এসইও সার্ভিস একবার আপনি ক্যাটাগরিতে, ঠিক আছে, আপনি একবার ক্যাটাগরিতে একবার এসইও সার্ভিস লিখলেন, আবার আপনি ইউআরএল এর মধ্যে আপনার যে লিঙ্ক বা টাইটেল বলেন বা কিওয়ার্ড বলেন, এখানেও আপনি এসইও সার্ভিস ইন বাংলাদেশ লিখলেন। এই যে এই টাইপের ক্যাটাগরি লিখলে গুগল কি করে, একটু পছন্দ করে না, প্লাস এই সব সাইটগুলোকে বিভিন্ন যে আপডেটের যা ই করে, এই প্রবলেমগুলো হয়, মানে ম্যানিপুলেট করা, দুইবার এসইও সার্ভিস হচ্ছে। গুগল সবসময় বলে আপনি
লোকেশন দেন অথবা দেন গুগল এসইও সার্ভিস, তাহলে আপনি এখানে শুধু বাংলাদেশ দেন, লিঙ্ক স্ট্রাকচার এরকম হবে, এরকম। অথবা আপনি আগে বাংলাদেশে রাখেন বা আগে ঢাকা রাখেন, ধরেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তো আপনি এখানে কাটলাম, ঢাকা দেন, ঢাকা স্ল্যাশ এসইও সার্ভিস, তারপরে এবার পরে আবার ইয়ে করেন এখানে সাইট, আপনার লোকেশন যদি বেস হয় এখানে রংপুর দেন। এই টাইপের স্ট্রাকচার গুলো হতে হবে। যদি আপনি যেমন এটা ঠিক আছে, এটা কি করছি, সার্ভিস ক্যাটাগরি দিছি, সার্ভিস ক্যাটাগরির মধ্যে বিভিন্ন সার্ভিস গুলো দিছি, তো সার্ভিস ক্যাটাগরি না লিখলেও হয়তো, শুধু সার্ভিস লিখলেও হয়তো, সেটা কোনো ফ্যাক্ট না, শুধু সার্ভিস লিখে এই সবগুলো, ঠিক আছে। তো ওনাদের লিঙ্ক স্ট্রাকচার ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আনক্যাটাগরাইজ পেজ অন পোস্ট, এটা হচ্ছে কোথা থেকে দেখা যায়, দেখি একটু দেখেন তার ক্যাটাগরি করা আছে কোনটা, আনক্যাটাগরি করা আছে কিনা একটু দেখেন। প্রথম থেকে দেখে হারাই গেছি। Page title, meta description, meta keyword, is on is to image, canonical. না, ক্যাটাগরি দেখা যায় না, এখানে ইন্ডেক্স আর নো ইন্ডেক্স দেখা যায়, কোনগুলো ইন্ডেক্স করছে কোনগুলো ইন্ডেক্স করেনি, ক্যাটাগরি এটা মেবি দেখায় না। লিঙ্ক এজাক্স না, আচ্ছা এটা এখানে দেখা যাবে না। আপনার আনক্যাটাগরাইজ পোস্ট থাকলে থাকলে ওই যখন আপনি কোনো একটা পোস্ট ওপেন করবেন তখন লেখা থাকবে কিন্তু আনক্যাটাগরাইজ, অথবা যদি ক্যাটাগরিজের আন্ডার থাকে তখন দেখবে কোন, যেমন আপনি একটা পোস্ট ওপেন করলেন একটা, এখানে সার্ভিস ফেলে ওপেন, আচ্ছা যে ক্যাটাগরি ইয়ে করা আছে, তো যেটা ক্যাটাগরি থাকবে না সেটা আনক্যাটাগরি, যেটা একটা টুল দিয়ে করা যায়, আমি এটা ভুলে গেছি কোন টুল দিয়ে করা যায়, অথবা আপনি যদি সাইটে অ্যাক্সেস থাকে তাহলে আপনি দেখতে পারবেন, সাইটের অ্যাক্সেস যদি থাকবেন, আর সাইটের অ্যাক্সেস ছাড়া আপনাকে পোস্টে গিয়ে দেখতে হবে যে কোনো পোস্ট ক্যাটাগরি ছাড়া আছে কিনা, অথবা আপনি চাইলে তাদের অ্যাক্সেস পাইলে তো তার সাইটে ঢুকে দেখতে পারবেন ক্যাটাগরি আছে কোন সাইটে, এখানে দেখবেন কোন সাইটে দেখবেন এই পাশে থাকবে কি ক্যাটাগরির মধ্যে, অথবা না থাকলে লেখা থাকবে, দেখবেন যে আনক্যাটাগরিজ লেখা থাকে এখানে পাশে। আচ্ছা আমার একটা দেখি, দেখতে মানে আনক্যাটাগরিজ করা আছে, দেখি তো সাইট তো লোড নেই, সবগুলো স্ক্রিন ফক থেকে দেখতে পারেন, আমি তো দেখাই। এরপর হচ্ছে আপনার হচ্ছে থ্যাংক ইউ পেজ আছে কিনা, আছে থ্যাংক ইউ পেজটা পরে দেখাচ্ছি, আমি স্ক্রিন ফক দেখাচ্ছি। রেসপন্সিভ কোড, এই যে রেসপন্সিভ কোডে যান, আমি একদিন মেবি এগুলো বলছিলাম, এই যে রেসপন্সিভ কোড, এই যে এই সাইডে রেসপন্সিভ কোড, এই যে 500টা ইউআরএল সে চেক করছে, ঠিক আছে, ব্লক বাই রোবট, রোবট দ্বারা কি 5টা পেজকে ব্লক করা আছে, এই যে কোন পাঁচটা দেখেন, গুগল সার্চ, google.com সার্চ দিলেন, দেখি ওপেন করি একটা, কোথায় নিয়ে যায়, গুগল সার্চ ব্লক করা আছে, আচ্ছা তো ব্লক করা আছে 5টা, এরপর হচ্ছে নো রেসপন্সিভ, নাই, সাকসেস 2xx, আচ্ছা দেখেন টোটাল ইউআরএল সে 500টা ইয়ে করছে, এখানে
সাকসেস 2x মানে 200 যে গেলেন 493টা সাকসেস, আর প্রবলেম হচ্ছে 60টা। আচ্ছা রিডাইরেকশন 3xx 3x 30301 হতে পারে, 303 হতে পারে, আর এরকম হচ্ছে দুইটা রিডাইরেক্ট, মানে ওই একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে রিডাইরেক্ট হয়ে যায়। আচ্ছা আর হচ্ছে 404 মানে কোনো ইরর নেই। দেখছেন এই সাইডে এই 500টা যে লিঙ্ক চেক করছে সে, এর মধ্যে কোনটাই 404 পায়নি, সে কোনোটা লিঙ্ক ইরর পায়নি এবং সে কোনো সার্ভার ইরর পায়নি। তো আপনি এটা স্ক্রিন ফ্রগ থেকে দেখতে পারেন এবং যে কোনো পেজ টুলে এটা দেখা যায়। আপনার টেকনিক্যাল অডিটে এস স্টেপসে গিয়ে দেখা যায়, এসিএম রাশও দেখা যায়। তো যে কোনো সাইটে গিয়ে দেখতে পারবেন, আপনি অডিটে গেলেই আর দেখাবে যে আপনার কোনো আছে কিনা, রিডাইরেকশন কি প্রবলেম আছে, জাভা স্ক্রিপ্টের কোনো প্রবলেম আছে কিনা, 404 এর লিঙ্ক ইরর আছে কিনা, সার্ভার ইরর আছে কিনা, তারপর সাকসেস রেসপন্সিভ 200 কোনো কয়টা আছে টোটাল এর মধ্যে। তো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তো এখানে কোনো প্রবলেম পাইলাম না আপনি। 404 নাই, 403 না, 404 নাই। আর 402 এটা হচ্ছে আপনার এটা হচ্ছে রিডাইরেক্ট করার। তো রিডাইরেক্ট যত কম করা যায় ততই ভালো, যত বেশি করবে তত সাইডের জন্য এটা একটু ভারী হয় সাইড আর কি। তো রিডাইরেক্ট যত কম করা যায় ততই ভালো, 1টা 2টা 4টা 5টা 10টা এরকম সাইড অনুযায়ী ডিপেন্ড করবে। আচ্ছা আর তারপর বলছে যে আর দ্য কারেক্ট ইউ রিডাইরেক্ট থ্যাংক ইউ পেজ ইন প্লেস। আচ্ছা এটা হচ্ছে ওই যে কিছু কিছু পেজে দেখবেন ধরেন সে ব্রোকেন লিঙ্ক থাকলে, ধরেন আপনি এই পেজটা আজকে আছে কোনো কারণে এই ওনার এই পেজটা কেড়ে দিছে, তো এই পেজটাতে এই পেজটা আপনি ফেসবুকে শেয়ার করছেন বা বিভিন্ন জায়গায় আছে, যখন ওই পেজটা থেকে ক্লিক করবে তখন তো এসে দেখে এখানে কি দেখাবে যে 404 সার্ভার ইরর, মানে যে এটা আমার কি দেখালো, আমার 524 এটা সার্ভার ইরর কোড, কোনো কারণে আমার সার্ভার প্রবলেম করতেছে। আচ্ছা তো যদি কোনো কারণে এই পেজটা না পায় তখন কি করবেন আপনি, এই পেজটাকে কি করবেন, একটা অন্য একটা ল্যান্ডিং পেজ বানাবেন, থ্যাংক ইউ পেজ, যা আপনি থ্যাংক ইউ ভিজিটিং মাই সাইট, চেক মাই হোম পেজ দিয়ে আপনি হোম পেজের লিঙ্কটা দিলেন, তাতে গেলে ইউজার বিরক্ত হবে না, বা আপনি বললেন যে এই পেজটা এখন অ্যাভেলেবল নাই আমাদের কাছে, আগে থ্যাংক ইউ জানালেন, পরে যে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল ইন দিস মোমেন্ট, আপনি এখন তারপরে দেখছেন হচ্ছে প্লিজ চেক মাই হোম পেজ বা চেক মাই আদার্স পেজ, এরকম দিয়ে আপনি অন্য একটা পেজের লিঙ্ক দিলেন বা হোম পেজের একটা লিঙ্ক দিলেন, ম্যাক্সিমাম হোম পেজের লিঙ্ক দেয়। তো আপনি কি করলেন, তাকে আবার ওখানে ল্যান্ডিং পেজ থেকে আপনি হোম পেজ আবার পাঠাইলেন, তো গুগল এটা পছন্দ করে। যদি আপনি এই লিঙ্কে ক্লিক করে এখানে 404 দেখাইতো তাহলে এটা ব্রোকেন লিঙ্ক হয়তো, গুগল এটাকে নেগেটিভ ইফেক্ট ফেলতো আপনার এসইওতে এটা। তো কখনোই আপনার সাইডে কখনো 404 রাখবেন না, ট্রাই করেন 301 বা 302 বা 303 এরকম রিডাইরেক্টগুলো কমানোর জন্য যতটা পসিবল। আমার কথা কি বোঝা যাচ্ছে সবার, এই কষ্ট হচ্ছে যারা নতুন? আনন্দ ভাই ভাইয়া বলবেন। মানে বোঝা যাচ্ছে সবকিছু? জি ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে আচ্ছা, অল ফুটার এন্ড হেডার লিংক অর্গ, মানে আপনার ফুটার এবং হেডারে যে লিঙ্কগুলো আছে এইটা গেল হেডার, এই যে এই সেকশনটা গেল হেডার, এখানে সবগুলো লিঙ্ক কাজ করছে কিনা আপনাকে চেক করতে হবে, এবং ফুটারেও সবগুলো লিঙ্ক কাজ করতেছে কিনা চেক করতে হবে। এখানে যদি এখানে লিঙ্ক নাই, এটাই ফুটার ধরেন, হ্যাঁ সবগুলো লিঙ্ক ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা দেখতে হবে, এখানে এটা চেক করতে হবে। তো সবগুলো কাজ করতেছে যেহেতু, তো আমি এখানে ইয়েস লিখলাম বা আমি ওকে লিখলাম। আচ্ছা থ্যাংক ইউ পেজ নাই, তো আমি নো লিখলাম। ওকে এখন হচ্ছে ইন্ডাকশন। এটাও স্ক্রিন ফ্রক্স দেখা যায় সবকিছু। আচ্ছা এটা বলি, আপনার প্রত্যেকটা সাইডেই দেখবেন ইন্ডেক্স করার একটা ইয়ে থাকে, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে ইন্ডেক্স, আমি কোনটা ইন্ডেক্স করাবো আর কোনটা করবো না। দেখবেন কোনো কোনো সাইডে অথর ইন্ডেক্স করা থাকে, কোনো কোনো থাকে না। আর কেউ কেউ ডেট ইন্ডেক্স করে রাখে, যেমন নিউজ পোর্টালগুলো সবসময় ডেট রাখে, কারণ ওদের ডেটটা দরকার। আর তারা বিভিন্ন যারা ব্লগার তারা অথরেরটা ইন্ডেক্স করে, ম্যাক্সিমাম অন্য লোকেরা করে না। অনেকে পোস্ট ট্যাগে এগুলো সব প্রোডাক্ট ট্যাগ এগুলো ইন্ডেক্স করে, কেউ করে না। তো এগুলো চেক করতে হবে যে আপনি কোন ইন্ডেক্স করছেন না করেননি। ম্যাক্সিমাম টাইম গুগল আমরা সাজেস্ট করি বা এক্সপার্টরা মার্কেটরা যে সবসময় এই টাইপের জিনিসগুলো না ইন্ডেক্স করাই ভালো, যেমন ডেট, অথর, পোস্ট ট্যাগ, এবং ডিপেন্ড করবে এটা সাইডের উপর। আমি বললাম না, আপনি যদি ব্লগার হন তো আপনার নামটা আপনি কেন করবেন না, ব্লগার অথর সম্পর্কে আপনি কেন জানাবেন না সেক্ষেত্রে। বাট আমরা যারা কন্টেন্ট রাইটারদের লিখি বা প্রফেশনালি আমরা সবসময় আপডেট করি না, কন্টেন্ট লিখি না, তারা অথর টথর ব্যাপার স্যাপারগুলো আমরা WP ডিরেক্টরিতে অ্যাকাউন্ট পেজ
মিডিয়া অ্যাটাচমেন্ট, তো সবগুলো এই ব্যাপারগুলো নো ইন্ডেক্স করে রাখাই ভালো। ক্যাটাগরি পেজ, তারপর থিন কন্টেন্ট অর নো, আচ্ছা এটা পরে এই বন্ধু দেখাই, সবগুলো এতে দেখা যায়। আর থ্যাংক ইউ পেজ এইটাকে বললাম, এই যে রিডাইরেক্ট করে নিয়ে যাবেন, এই পেজটা নো ইন্ডেক্স করে রাখবেন, কারণ থ্যাংক ইউ পেজে 2-3টা ওয়ার্ড লেখা আছে, যদি আপনি এটা ইন্ডেক্স করেন তো এটা ওই বললাম থিন কন্টেন্ট হিসেবে কাউন্ট করবে। যে পেজটার মধ্যে কন্টেন্ট নাই, গুগল সেই কন্টেন্ট মানে পেজটা পছন্দ করে না। তো আপনি কখনো কন্টেন্ট নাই বা কন্টেন্ট আছে 50-100 ওয়ার্ড আছে, এরকম কন্টেন্ট দিয়ে কখন পেজ বানাবেন না। আচ্ছা আমি দেখাচ্ছি এখান থেকে। ইন্ডেক্স 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 আচ্ছা এই যে, আচ্ছা কতগুলো ইন্ডেক্স আছে, কতগুলো নো ইন্ডেক্স আছে। 500টা লিঙ্ক, 493টা কাউন্ট করছে, সরি 439টা, এর মধ্যে ইন্ডেক্স আছে 134টা। এই যে ইন্ডেক্সটা দেখাচ্ছে, যে ইন্ডেক্স ফলো ইন্ডেক্স, দেখলেন। আচ্ছা নো ইন্ডেক্স আছে 164টা। এই যে উনি যেহেতু ক্যাটাগরিটা ইন্ডেক্স রাখেন, এই যে এগুলো ক্যাটাগরি, যে সার্ভিস ও ট্যাগ, এই সার্ভিস ট্যাগগুলো ইন্ডেক্স করেনি। তারপরে সবগুলো ট্যাগ দেখেন, সবগুলো ট্যাগ, এই যে মাঝখানে এটা দেখেন .com সার্ভিস ট্যাগ, তো সার্ভিস ট্যাগগুলো হচ্ছে করেনি, এগুলো নো ইন্ডেক্স করে রাখছে। আচ্ছা ফলো হচ্ছে এই যে একসাথে লেখা থাকে, নো ইন্ডেক্স কিন্তু ফলো রাখছে, আবার নো ফলো রাখছে, এরকম করে একটাও নো ফলো রাখেনি। তো সবসময় বলা হয় যে যেটা নো ইন্ডেক্স করবেন সেটা নো ফলো রাখেন, এটাই ভালো। তো ইনি কিছু নো ইন্ডেক্স কিন্তু ফলো রাখছে। তো ইন্ডেক্স কতটা ইন্ডেক্স করছে কতটা করেনি, আপনি এখান থেকে এটা পেয়ে যাচ্ছেন, কোন পেজ ইন্ডেক্স করছে আর কোনটা করেনি। ঠিক আছে, এরপর আপনি সেম জিনিস ওই যে সাইটে যা থাকবে, যদি কোনো পিডিএফ থাকে আপনি চাইলে পিডিএফটা নো ইন্ডেক্স করতে পারেন, ডেটটা নো ইন্ডেক্স করতে পারেন, অথরটা নো ইন্ডেক্স করতে পারেন। এখন মানে ভাই কোথায় করবো এগুলো? এগুলো হচ্ছে অনেকগুলো জিনিস আছে, সেগুলো হচ্ছে যখন ইয়োস্ট প্লাগইন যেটা আছে, ওটা যখন কনফিগার করা হয় তখনই বলা হয়, মানে বলা যায় যে আপনি কোনটা ইন্ডেক্স করবেন কোনটা ইন্ডেক্স করবেন না। তো এটা যখন আমরা ওয়েবসাইট বানাবো এবং ইয়োস্ট কনফিগার করবো, তখন আমরা এটা দেখবো যে কোনটা ইন্ডেক্স করবেন আর কোনটা ইন্ডেক্স করবেন না। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এইগুলোর ক্ষেত্রে না, সেটা পেজের ক্ষেত্রে বা পোস্টের ক্ষেত্রে আপনি কোন পেজ অথবা কোন পোস্ট ইন্ডেক্স করবেন আর করবেন না সেটা আপনি বলে দিতে পারবেন। যেমন আমি আমার ড্যাশবোর্ডে আছি, আমি একটা পেজে ঢুকি, যে কোনো অল পেজ, আমার সাইডে ঢুকতে তো সমস্যা হচ্ছে কেন আজকে? তবে কি ভয়েস নাকি ভাই, আছেন আপনারা? ভাই আছি। জি ভাই আছি তো। আচ্ছা না, আমি আপনি প্রেজেন্টেশন দিতে গেছেন, মুস্তাফিজ ভাই মনে হয় বাজার করতে পাঠাইছে ভাবি, এরপরে হচ্ছে ফাহাদ ভাই মনে হয়। চলতেছে, আমি এই ফাঁকে দিয়ে দিচ্ছি। না ভাই, আমি তারপর দেখছি, আমি আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর ফাহাদ ভাই মনে হয় ডিম কিনতে গেছি বাজারে, যে ডিম কিনে এসে একটু কিছু রান্না করতে হবে। আচ্ছা কি তাহলে আমার কি কতক্ষণ থেকে কি করতেছি? আচ্ছা ওটা বের হোক, ওইটা আমি দেখাচ্ছি যে আপনি স্পেসিফিক ভাবে কোন পোস্ট, ধরেন আপনি এই পেজটা মানে পোস্টটা গুগলে ইন্ডেক্স করাবেন না, সেটা গুগলকে আগে বলে দেবেন যে আমি এটা পেজ ইন্ডেক্স করাবো না। তো আপনার পোস্টটা করার পরেও গুগল আপনার পেজে ইন্ডেক্স করবেন আপনার এই পেজটা। আর সেম ভাবে নো মেটা কিওয়ার্ড এখন অতটা লাগে না, এটা আজের আমি এইসব আগে লাগছিল, এইসব পুরাতন ইস্যু। ওকে আচ্ছা, থিন কন্টেন্ট নিয়ে কথা বলি, যেটা বলছি আগে, থিন কন্টেন্ট নো ভ্যালু পেজ, মানে যে পেজের মধ্যে কোনো ভ্যালু নাই বা কোনো এরকম কোনো কন্টেন্ট নেই, হয়তো দেখবেন কোনো পেজ দেখবেন একটা দুটো ইমেজ দিয়ে 2-3টা ওয়ার্ড লিখে রাখছে। যেমন কন্ট্যাক্ট পেজটা একটা থিন কন্টেন্ট, কিন্তু কন্ট্যাক্ট পেজ এই কন্ট্যাক্ট পেজটা এটা ইম্পর্টেন্ট একটা পেজ, এই জন্য এটা গুগল স্যাক্রিফাইস করে,
কন্ট্যাক্ট পেজ আসলে ওরকম কোনো লেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা দরকার নেই। তো কন্ট্যাক্ট পেজ যদি থিম করেন, তারপর আপনাকে এই কন্ট্যাক্ট পেজটা ইন্ডেক্স করতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট পেজ। কি সমস্যা? আচ্ছা, থিম কন্টেন্ট কখনোই কোনো পেজে রাখবেন না। ই কমার্স সাইটে অনেক প্রোডাক্ট পেজ থাকে, 2-3 লাইন করে লিখে। তো ই কমার্স সাইট আলাদা, ই কমার্স সাইটের এসইও সিস্টেম পদ্ধতি সবই আলাদা। তো ই কমার্স সাইট বাদ, আমরা নর্মাল সাইটের ক্ষেত্রে কোনো 100-150 ওয়ার্ড আছে এরকম কোনো পেজ আমরা ক্রিয়েট করবো না, ওই পেজটা ডিলিট করে দেবো দরকার হলে। আচ্ছা, এইটা বেরোক, আমি তারপর মাঝখানে একটু দেখাই সার্চ কনসোলের কি কি ইস্যু থাকতে পারে। একটা হচ্ছে কারেন্ট ইউআরএল, সাইটমেট সাবমিটেড আছে কিনা, সাইট ম্যাপে কোনো ইরর আছে কিনা, অথবা এনি ম্যানুয়াল পেনাল্টিস, গুগল আপনাকে কোনো পেনাল্টিস দিছে কিনা। তো এগুলো কিভাবে চেক করবেন? এগুলো চেক করতে গেলে আপনাকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে সার্চ কনসোলের অ্যাক্সেস নিতে হবে। একদম আমি আমারটাতে দেখাচ্ছি। বাসলাম। শেষ? হ্যাঁ ভাই, 1.5 ঘন্টা। আচ্ছা, আচ্ছা, কেটে ফেলতেছে, খালি পারফরম্যান্স নিয়ে বসে থাকবে। প্রপার্টিস আপনার ইউআরএল ঠিক আছে কিনা এটা একবার দেখতে হবে। এরপর দেখতে হবে যে আপনার এটা ধরে ধরে বলি, ইউআরএলটা ঠিক আছে কিনা, সাইট ম্যাপ সাবমিটেড আছে কিনা। তো সাইট ম্যাপ সাবমিটেড আছে কিনা কোথায় দেখবেন? সার্চ কনসোলে এসে এই যে সাইট ম্যাপে ঢুকে এই যে সাবমিটেড, সাইট ম্যাপ সাবমিটেড করা আছে এবং সাকসেস, কোনো প্রবলেম নাই, তো এটা ওকে আছে। এরপরে কি দেখবেন? সাইট ম্যাপে কোনো ইরর আছে কিনা। তো নাই, কোনো ইরর তো নাই, আমি দেখলাম কোনো ইরর নাই। এরপর দেখবো হচ্ছে এনি ম্যানুয়াল পেনাল্টিস, যদি কোনো পেনাল্টিস বা ইস্যু থাকে বা সাইট ম্যাপে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনি কোথায় দেখবেন? এই যে কাভারেজ, এই কাভারেজে গিয়ে এখানে দেখবেন এই যে এখানে কোনো ইস্যু নাই, নো ইস্যু। যদি কোনো প্রবলেম ক্রিয়েট হতো তখন এখানে ইস্যুটা ক্রিয়েট হতো এবং এখান থেকে দেখতে পারতেন কি ইস্যু হচ্ছে। ঠিক আছে, আর রিমুভাল এখানে গিয়ে আপনি কি করতে পারেন? রিমুভালে আপনি চাইলে কোনো একটা জিনিস রিমুভ করতে পারেন। ধরেন একটা পেজ আপনি চাচ্ছেন না এখন রাখতে বা করার জন্য আপনার, অথবা আপনার কোনো কি বলে আর কি, কোনো পেজ আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, আপনি রিডাইরেক্ট করে না করতে বা রিডাইরেক্ট করে না করে আপনি চাচ্ছেন যে এই পেজটা আমি রাখবো না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো একটা ইউআরএল দিয়ে রিমুভ করতে পারেন। তো এটা হচ্ছে ইমেজ, সরি ইউআরএল রিমুভাল এটা। আচ্ছা, এখান থেকে আপনি ব্র্যাডকাম দেখতে পারেন, ব্র্যাডকামের কোনো ইস্যু নাই আমার। আর কি কি দেখতে পারেন? মোবাইল ইউজেবিলিটি দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, সার্চ বক্স, এখানে কোনো ইস্যু নাই। তো এইভাবে আপনি সবগুলো দেখতে পারেন যে কোনো ইস্যু আছে কিনা সাইটের ভিতর, টেকনিক্যাল কোনো ইস্যু আছে কিনা। তো কোনো ইস্যু থাকলে সেটা আপনি এখানে বলবেন, ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সে আছে কিনা। তো গুগল অ্যানালাইটিক্স একদিন আমি দেখাইছি, আপনাদেরকে দেখাইছি না একদিন গুগল অ্যানালাইটিক্স? না, গুগল অ্যানালিটিক্স তো বলেছিলেন যে দেখাবেন। গুগল ওটা তো মনে হয় আলাদা একটা ক্লাস রাখছেন না অ্যানালিটিক্স আলাদা এর ক্লাস কন্ট্রোলের জন্য? জি 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 জি। হ্যাঁ, সেটা তো রাখছি, মানে গুগল অ্যানালাইটিক্স এমনিতে নরমালি দেখাইছি কিনা সেটা বলছি। না, দেখানো হয় নাই ভাইয়া, ওই যে অ্যাড ম্যানেজার দেখছিলাম ওটা আমরা। ওকে, আমি যেটা আগে দেখাইছিলাম সেটা হচ্ছে, আপনি ধরেন এই পেজটা, হোম পেজটা আমি ইন্ডেক্স করাবো না গুগলের কাছে, তখন আপনি এই যে নিচে আসবেন, নর্মালি এই যে পোস্ট করবেন, ইউজড প্লাগইন থাকলে এই যে নিচে এই যে দেখবেন যে অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করেন। এটা নিয়ে যে গুগল অ্যানালিটিক্স এর ভিতরে দিতে হয় HTML প্লাগইন, হ্যাঁ হ্যাঁ, এটা না করবো আর কি, তাই তো? মানে চাইলে না করা যায়। কোনটা? এই যে যেটা বললেন যে আপনি মানে চাইলে এটা ইউজড মানে না দেখাইতে গুগলকে র্যাঙ্ক জানাবেন না, একটু এটা বললেন। হ্যাঁ, মানে আমার এই পেজটা আমি গুগলে ইন্ডেক্স করাবো না, ইন্ডেক্স করাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, এই যে সেক্ষেত্রে এই যে অ্যাডভান্সে এসে অ্যাডভান্সে ক্লিক করে যে নিচে দেখেন যে শুড সার্চ ইঞ্জিন ফলো লিঙ্ক অন দিস পেজ, এখানে আপনি নো করে দিলেই এই পেজটা গুগলে যাবেন। হ্যাঁ ইন্ডেক্স করবে না। ঠিক আছে, এতটুকু করলে আপনার এই পেজটা
গুগলের রোবটে কিন্তু ব্লক থাকে। ইন্ডেক্স করা ছাড়া গুগল কি ডিরেক্টলি এটা করবে? আমি তো জানি যে গুগল অ্যানালিটিক্স এ নিয়ে যে এই এর প্লাগইনটা ওখানে ইনপুট করতে হয় অ্যানালিটিক্স এর ভিতরে। না না না, সেটা অন্য জিনিস ভাই, সেটা আমি অন্য জিনিস। হ্যাঁ আচ্ছা, সেটা অন্য জিনিস। এটা হচ্ছে একটা পোস্ট আপনি করলেন, ধরেন আপনি একটা পার্সোনাল পোস্ট করলেন, এখানে জি। কিছু একটা যেগুলো কিছু দিলেন, আপনি চাচ্ছেন না গুগল এটা ইন্ডেক্স করুক বা এটা আপনি সার্চ ইঞ্জিনে দেখাতে চাচ্ছেন না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এটা বলছি, এখানে নো করে যেমন দিতে এই হবে। নো করে দিলাম, আমি এই পেজটা দেখাবো না। যেমন আমার WP অ্যাডমিন অ্যাক্সেস যেটা আছে, বা আমার অনেক কিছু থাকতে পারে যে আমি গুগলে এটা দরকার নেই। তার মানে এটা করা যায় ইন্ডিভিজুয়ালি পেজে যদি 4টা 5টা পেজ মানে ফাংশন হ্যাঁ, থাকে, আমি যেকোনো একটা যদি দেখাতে চাই, চাই না। ওকে, দেখাতে চাই না। ধরুন আমি একটা এখানে রেফার হিসেবে আমি অন্য একটা কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে এনে রাখছি, এটা মানুষের সুবিধার্থে, মানে মানুষ যদি এটা পড়ে বুঝতে পারে আমার ইউজারের সুবিধার্থে। তো আমি কি বললাম, ওই পেজটা আমি নো ইন্ডেক্স করে রাখলাম, যাতে গুগল এটা যদি ইন্ডেক্স করবে না, সেহেতু এখানে কোনো কপিরাইট ইস্যু বা এই প্রবলেমগুলো আমার থাকবে না। এরকম আপনার প্রয়োজন অনুযায়ী এটা ডিপেন্ড করবে যে আপনি কোনটা ব্লক করে রাখবেন, কোনটা রাখবেন না। তো এটা সেটা। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা লিঙ্ক করে ওয়েবসাইটের সাথে বসাইতে হয়, সেটা আমি দেখাচ্ছি দাঁড়ান। আমি একটু গুগল, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, একটু সাইট বের হয়েছে। আরেকটা যেটা বলছি, ধরুন আপনি সাইটে এখন কাজ করতেছেন, এই সাইটটা এখন আন্ডার কনস্ট্রাকশন, তো আপনি চাচ্ছেন এই সাইটটা গুগল যাতে এখন ইন্ডেক্স না করুক, কারণ গুগল যদি আপনার সাইট প্রথম শুরুতে ইন্ডেক্স করে, তো এই ভাঙাচুর অবস্থায় বা আপনি একটা থিম ইনস্টল করতেছেন, ওই অবস্থায় ইন্ডেক্স করে নিয়ে যাবে, তো এটা আপনার জন্য খারাপ। তো আপনি কি করবেন, সেটিংয়ে আসবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস সবাই যখন করবেন তখন এরকম ড্যাশবোর্ড থাকবে আপনাদের, আপনি এসে সেটিংয়ে, আনপাবলিশ রাখতে হবে। হ্যাঁ আনপাবলিশ রাখতে হবে, এই যে সেটিংসে এসে এই যে রিডিংসে যেতে হবে, জি, সেটিংসে জানি। এসে, হ্যাঁ এসে এটা অফ করে দিতে হবে রোবটকে, যদি কোনো সার্চ ইঞ্জিন আপনার সাইটে না আসতে পারে বা কোনো কিছু ইন্ডেক্স আসুক কিন্তু ইন্ডেক্স করবে না। এই যে সেটা হচ্ছে অ্যাডমিনে, মেবি অ্যাডমিনে, হ্যাঁ অ্যাডমিনে গিয়ে এই যে প্রপার্টি, এই প্রপার্টি যে ট্র্যাকিং ইনফো, এই যে এখানে, ঠিক আছে, এখানে এসে ক্লিক করলে এই যে ট্র্যাকিং কোড, এই যে এটা নিচে, জি। তো প্রথমে আমরা অ্যাডমিন, এরপর প্রপার্টিতে এসে ট্র্যাকিং ইনফো, ট্র্যাকিং কোড, এখানে ক্লিক করলে এখানে আপনার ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে যেয়ে ওখানে ওই মেটা ট্যাগটা জেনারেট করে নিয়ে আসতে হবে। এখান থেকে রিজাইন করে ওখানে নিয়ে বসাইতে হবে আর কি। এই যে জি এইটা, জি জি জি, এটা এক্স্যাক্টলি এই স্ক্রিপ্টটা আপনাকে আপনার হেডারে গিয়ে বসায় দিতে হবে। জি, এটা আমি একদিন দেখাইছিলাম, মানে সার্চ কনসোলটা দেখাইছিলাম না, সেম এটাও কপি করে বসাইলে আপনি, আমার এটা বসা আছে তো আমি আর বসাচ্ছি না, এটাকে কি করতে হবে, আপনার সাইডে গিয়ে হেডার, ওই যে header.php তে গিয়ে আপনাকে এটা বসাইলে কি হবে, আপনার সব টাস্কগুলো এখানে করতে পারবেন। তো এখানে তখন আমার সাইটে কে কি ভিজিট করছে, কখন আসছে, কি কতক্ষণ থাকছে, ডিটেইলসটা জানা যাবে। হ্যাঁ, সব ট্র্যাকিং, সব বিহেভিয়ার গুলো আপনি ট্র্যাক করতে পারবেন, যেখানে ইউজার কয়টা আছে, সেশন কয়টা আছে, বাউন্স রেট কেমন, সেশন ডিউরেশনটা কেমন, তারপর হচ্ছে অডিয়েন্স কোথা থাকায়, ওভারভিউ দেখি একটু অডিয়েন্সের, নিউ ইউজার কতজন, কান্ট্রি, সিটি, কোন ল্যাঙ্গুয়েজের, কোন ব্রাউজার থেকে আসছে, কোন অপারেটিং সিস্টেমের থেকে আসছে, সবই বের করা পসিবল। কোন কান্ট্রি, বাংলাদেশ, আর্জেন্টিনা, জার্মানি, ইরান, পাকিস্তান, ইউনাইটেড স্টেট। আচ্ছা, তো এই অবস্থা ভিজিটরের। আচ্ছা, তারপরে ইন্টারেস্ট, জিও, সবই বের করতে পারবে, মানে এটা নিয়ে এটা একটা বিশাল একটা পার্ট। শুধু অ্যানালিটিক্স নিয়ে অনেকে কাজ করে মার্কেট প্লেসে বা ক্লায়েন্টের সাথে কাজ করে, শুধু এই ডেটাগুলো দিয়ে আপনার ডেটা অনুযায়ী কি সিদ্ধান্ত নিতে হবে, কি করতে হবে না করতে হবে, সে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করে দেয়, তারা এতটুকুই কাজ, শুধু ডেটা নিয়ে কাজ করে। আর আমি একদিন বলছিলাম না যে ডেটার কাজটা হচ্ছে কি, আপনি অ্যানালিটিক্সের ডেটা, গুগল, ফেসবুক পিক্সেলের ডাটা, পিক্সেল কি করে, আপনি তো ওয়েবসাইট থেকে এটা পাচ্ছেন, আবার পিক্সেলও আবার আপনি ওয়েবসাইটে যদি ইন্টিগ্রেট করেন সেখান থেকে ডেটা পাবেন। এবং গুগল ট্যাগ ম্যানেজার একটা আছে, আমি বলছিলাম, গুগল ট্যাগ ম্যানেজার যদি আপনি আপনার সাইডে ইনক্লুড করেন, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা ট্যাগ ক্রিয়েট করে যদি ইনক্লুড করেন, তিনটা ডেটা যদি একটা জায়গায় এনে আপনি অ্যানালাইসিস করতে পারেন এবং আপনি বেটার একটা বেনিফিট পাবেন। তো এটা হিউজ একটা ট্র্যাকিং একটা কাজ, তো এটাই আমি শিখছি আর কি। তো তিনটে ডাটাগুলো এক জায়গায় এসে কিভাবে মেজারমেন্ট করতে হয়, তো সময় লাগবে ইনশাল্লাহ, যদি আপনাদের কোর্স চলাকালীন সময়ে শিখে ফেলতে পারি তো আপনাদের দেখাবো। পিক্সেল ট্র্যাক করা, এরপর হচ্ছে পিক্সেলের ডাটাটা, নর্মালি যে পিক্সেল বসা যায়, পিক্সেলের ডাটাটা গুগল অ্যানালাইটিক্স আনা যায়, অথবা পিক্সেলের ডাটাটা গুগল ট্যাগ ম্যানেজার থেকে আবার
অ্যানালাইটিক্সে ব্যাক করা যায় ডেটা করে এখান থেকে সব ডেটাগুলো একসাথে ইয়ে করা যায়, মেজারমেন্ট করা যায়। তো এটা খুব ভালো একটা ট্রিকি কাজ, একটু সময় লাগবে শিখতে। আচ্ছা, একটু দেখছিলাম এটা জাস্ট এটা যে অনেকে বলে না যে গুগল অ্যানালিটিক্স রিপোর্টটা ওইটা তো ওটা তো হ্যাঁ রিপোর্ট তো দেয় গুগল অ্যানালিটিক্স থেকে। যখন গুগল অ্যানালিটিক্সে অনেক অ্যাডভান্স কাজ আছে, আপনি ওই যে এর আগে যেমন ভাই বললো না, ওই যে তার কাছে টুল আছে এসট্যাপস, ওই এসট্যাপস এসিএম যে টুলগুলো দেখাইছি ওগুলো কি সরাসরি এর সাথে ইন্টিগ্রেট করা যায়। জি করে আপনি ওই রেজাল্টগুলো ওখান থেকে রেজাল্টগুলো আপনি এখানে আনতে পারবেন, বা এখান থেকে ডেটা নিয়ে আপনি ওখানে একটা ইন্টারচেঞ্জ করা যায়, এখানকারটা ওখানে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ইন্টারচেঞ্জ করা যায়। আমাদেরকে এগুলো একটু ডিটেইলসে দেখেন, আমি একটু মানে ইউটিউব করে করে একটু দেখেছিলাম, আর ভুলে খেয়ে ফেলছি আর কি। আমি ওই অ্যাডভান্স কাজটা শিখছি, সেটাই বললাম। আমি অ্যানালিটিক্স, পিক্সেল আর হচ্ছে ট্যাগ ম্যানেজার শিখছি একটু একটু করে, বাট বেশি টাইম পাচ্ছি না, কারণ যে আপনাদের ক্লাস নিয়ে যায় টায়ার্ড হয়ে যায়, এরপর আবার আমার টুকটাক নিজের কাজ আছে, সব মিলেই বেশি টাইম পাচ্ছি না। আপনি যা শিখছেন আমাদের শেখাবেন তো? ইনশাআল্লাহ, আমি কোর্সের মধ্যে যদি শেখা শেষ হয়ে যায় আমি শিখাবো, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, কোর্সের বাইরে হলে দিয়েন ভাই। আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, আমরা একটু দেখি। এটা আমি দেখছিলাম বুঝছেন, এই যে এপ্রিলের দিকে, তারপরে আর নাড়াচাড়া হয়ে ওঠে না। মজার কাজ, মানে শুধু অ্যানালিটিক্স নিয়ে আপনি সারাজন কাজ করতে পারেন, এত এত কাজ রয়েছে মার্কেট প্লেসে, প্রচুর কাজ। এবং হিউজ, মানে এখানে 50-100 কোনো কাজ না, অনেক ভালো ডিমান্ডের কাজ। জি জি জি, যে এসইও এখন সবাই পারে এগুলো না, এখন কি অ্যাডভান্সে যাইতে হবে, সবাই শিখছে সব এখন। আমি দেখছিলাম তো অ্যানালিটিক্স দেখলাম। আচ্ছা, স্কিমা নিয়ে আমি এর আগে বলছিলাম একদিন, স্কিমা মার্কআপ, এটাও আপনাকে চেক করতে হবে। এটা চেক করার জন্য একটা টুল আছে গুগলের, স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল। এটাতে যাবেন, এরপর আপনার সাইটটা দেবেন এখানে, এখানে। আচ্ছা, তার আগে আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিচ্ছি, এখানে স্কিমা চেক করবেন এটা দিয়ে। ওকে, স্ট্রাকচার এখানে রান টেস্ট করেন। স্কিমা মার্কআপ হচ্ছে নরমালি গুগলের রোবট তো আপনার সবই বুঝতে পারে আপনি কোনটা কোন পেজ কি। স্কিমা মার্কআপটা আসলে আবিষ্কার হয়েছে বা হয়েছে হচ্ছে আরো গুগলকে সহজভাবে কোনো কিছু বোঝানোর জন্য বা হাইলাইট করার জন্য। ম্যাক্সিমাম কথা হচ্ছে হাইলাইট করার জন্য, আপনার একটা বিজনেসকে বা আপনার এই পেজটা কি সম্পর্কে বা এই ওয়েবসাইটটা আসলে কি সম্পর্কে গুগলকে এটা হাইলাইট করে দেওয়া, মানে গুগলকে আরো, মানে গুগল কষ্ট করে খোঁজার থেকে আপনি বলে দিলেন গুগলকে যে আমার এটা এই সাইট, আমার এটা এই বিজনেস, আমি এখন খুলি এখন বন্ধ করি, আমার এই জায়গায় লোকেশন, এটা আমার ফোন নাম্বার। তো সবকিছুই এটা ভ্যারি করে হচ্ছে ওয়েবসাইট অনুযায়ী। লোকাল ইস্যুর ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, যেগুলো বলছি এর আগে সবগুলো ভ্যারি করে। আবার ন্যাশনাল ইস্যুর ক্ষেত্রে বা নর্মালি যে কোনো সাইটের ক্ষেত্রে অর্গানাইজেশন, যেহেতু প্রত্যেকটা সাইট একটা অর্গানাইজেশন হিসেবে কাউন্ট করা হয়, তো আপনি অর্গানাইজেশন স্কিমা দিতে পারেন। এরপর যদি আপনি কোনো প্রফেশনাল সার্ভিস করেন তো সেটার জন্য প্রফেশনাল সার্ভিস দিতে পারেন। তো এরকম করে আপনি স্কিমাগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে কয়টা স্কিমা অ্যাড করা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এতগুলো। আচ্ছা, তো দেখেন একটার মধ্যে আমি ওয়ার্নিং দেখতেছি 3টা, প্রফেশনাল সার্ভিস। একটু ক্লিক করি। আচ্ছা দেখেন, উনি প্রফেশনাল সার্ভিস স্কিমা দিছে, বাট ওনার অ্যাড্রেস দেওয়া নেই, ওনার মানে টাকা মানে কি পরিমাণ ওনার সার্ভিসের প্রাইস চেঞ্জটা দেওয়া নেই, ওনার টেলিফোন নাম্বার দেওয়া নেই, এই জন্য ইরোর দেখাচ্ছে। তো এটা ফিক্স করে, এটা ডেভেলপার ফিক্স করবে। এটা আপনি যদি কোডিং ভালো পারেন আপনি নিজে করেন, না পারলে আপনি স্ক্রিনশট দিয়ে বলেন যে তোমার ডেভেলপারকে দিয়ে এটা ঠিক করো। আচ্ছা, এটা হলো স্কিমা মার্কআপের জন্য একটা সাইট আছে schema.org, ওখান থেকে আপনি স্কিমার আইডিয়াগুলো নিতে পারেন। তো আমি আমার একটা স্কিমা বানাইছি, আমি একটু দেখাই দিই। এই যেটা স্কিমা মার্কআপ আসলে কেমন হয় আমি একটু দেখাই। এই যে এইটা একটা স্কিমা, এটা কন্ট্যাক্ট পেজের জন্য বানাইছি আমি, কন্ট্যাক্ট স্কিমা, লোকাল কন্ট্যাক্ট স্কিমা। তো কি করছি, স্কিমার এখানে দেখছি প্রথমে হচ্ছে কন্ট্যাক্ট ছিল হচ্ছে schema.org, এখান থেকে করা, মানে এই schema.org আসলে এটার প্রতিষ্ঠাতা বা এরাই আনছে এটা। আচ্ছা, প্রথমে টেলিফোন নাম্বার, প্রাইস রেঞ্জ $, বাট নেম, ইউআরএল, লোগোর একটা ইউআরএল দিছি এখানে,
এবার ইমেজের একটা ইউআরএল দিচ্ছি এখানে আমার, এবার ডেসক্রিপশন দিচ্ছি আমার একটু এখান থেকে এই পর্যন্ত। এরপর অ্যাড্রেস সেকশনে কি আছে, পোস্টাল কোড, এই যে স্ট্রিট অ্যাড্রেস কি আছে, অ্যাড্রেস লোকালিটি শেরেবাংলানগর, অ্যাড্রেস রিলিজন ঢাকা, পোস্টাল কোড 1207, অ্যাড্রেস কান্ট্রি ঢাকা বাংলাদেশ। এবার জিওতে আবার ল্যাটিচিউড লঙ্গিটিউড যেটা বলছিলাম এইটা, তারপরে ম্যাপের ইউআরএলটা, ওপেনিং আওয়ার্স কখন কখন সেটা দিছি, কন্ট্যাক্ট পয়েন্ট, কন্ট্যাক্ট টাইপ হচ্ছে সেলস, টেলিফোন নাম্বার, এটা এভাবে দুইটা পার্ট মিলে একটা স্কিম হয় যে এই একটা, আবার জেসন একটা পার্ট, জেসনেরই এটা দিয়ে এই পার্টটা করতে হয়, সেম জিনিস ইনভলভমেন্ট দিয়ে দিয়ে এইটা। তো আপনাকে এরকম করে একটা স্কিমা মার্কআপ বানাইতে হবে, মানে যে সাইটের জন্য, মানে আপনার যে কি বলে অর্গানাইজেশন হতে পারে, বিজনেস হতে পারে, এরকম অনেক ক্যাটাগরি আমাদের আলাদা আলাদা স্কিম আছে। আমি একটু দেখাই এখানে কোথায়, এই যে কন্টাক্ট স্কিম আছে, ব্লগের জন্য মার্কআপ আছে, অ্যাবাউটের জন্য আলাদা স্কিম মার্কআপ আছে, লোকাল বিজনেসের জন্য আলাদা মার্কআপ আছে, অর্গানাইজেশনের জন্য আলাদা মার্কআপ আছে, ইভেন্ট মার্কআপ আছে, নিউজ আর্টিকেল যদি হয়, আর্টিকেল নিউজ সাইট তার জন্য মার্কআপ আছে, ঠিক আছে। তো ইভেন্ট মার্কআপ আছে। তো আপনার যেটা সাইট বা যেই উদ্দেশ্য আপনার সাইট, সেই মার্কআপটা আপনাকে ডেভেলপার দ্বারা বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে আপনার সাইটে ইনক্লুড করতে হবে। আপনি নিজে ইনক্লুড করতে পারেন, তাহলে প্লাগইন লাগবে, হেডার ফুটার প্লাগইন। তো আপনি মার্কআপ বানার পর টেস্ট করবেন কিভাবে, দেখেন আমি এই মার্কআপটা কপি করলাম, এটা টেস্ট করার জায়গাও এখানে আছে। এখানে আমি দেখেন এখানে এই মার্কআপগুলো ছোট ছোট, এবং তেমন কোনো ইম্পর্টেন্ট মার্কআপ দেয়নি, একটা মার্কআপ দেওয়া আছে, এটাও তেমন কিছু নাই, ক্রিয়েটিভ ওয়ার্ড একটা মার্কআপ, প্রফেশনাল সার্ভিস, তার মধ্যে 3টা ইরর আছে। তার মানে আমি ক্লায়েন্ট কি করবে, ইমেজ তুলে দিয়ে দেবো যে তোমার এই জিনিসটা ঠিক করো। আচ্ছা, তো আমি আমার মার্কআপ যে বানালাম, এটা আমি কিভাবে চেক করবো একটু দেখাই। নিউ টেস্ট, এই যে কোডে এসে যে আমার আমি মার্কআপটা কপি করলাম পুরোটাই আমারটা, আমি এটা পেস্ট করলাম, এখানে পেস্ট করে রান করব। এখানে এই যে প্রফেশনাল সার্ভিস, কোনো ইরর নাই, তার মানে আমার মার্কআপটা ঠিক আছে, একদম 100, ঠিক আছে। কিন্তু ওটা কিন্তু একটা ইরর ওয়ার্নিং ছিল। ক্লিয়ার মার্কআপের ব্যাপারে, স্কিমা মার্কআপ। এটা আপনি ডেভেলপারের কাছ থেকে বানিয়ে নেবেন, ওনাকে বললেই হবে যে আমাকে এই অর্গানাইজেশন মার্কআপ বানিয়ে দেন বা বানাই ইনক্লুড করে দেন। অথবা একটা প্লাগইন আছে, হেডার ফুটার প্লাগইন, এটা দিয়ে আপনি ফুটারে অথবা হেডারে যে কোনো একটা জায়গায় স্কিমাটা বসালে হবে। আচ্ছা, স্কিমা ইরোর দেখালাম একসাথে, এখানে যখন ইরোর থাকবে তখন ইরোর দেখাবে, এর আগে যেমন ইরোর ছিল না, ওয়ার্নিং ছিল। টেকনিক্যাল পার্ট, ইয়োস্ট র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, এখানে প্লাগইন সম্পর্কে কিছু ইয়ে আছে যে আপনি এসইও মেজারমেন্ট করার জন্য ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারেন। আপনার লিঙ্ক চেকারের জন্য ব্রোকেন লিঙ্ক চেকার ইউজ করতে পারেন প্লাগইন। আপনার ওয়েবসাইটের ডাটা ব্যাকআপ রাখা, যেহেতু যদি কোনো সময় হ্যাক হয় বা কোনো প্রবলেম হয়, ডেটাগুলো ব্যাকআপ থাকে, তো ব্যাকআপের জন্য একটা কোনো প্লাগইন ইউজ করতে পারেন। ওয়েবসাইট রিডাইরেকশনের জন্য একটা প্লাগইন রাখতে পারেন। রিডাইরেকশন তো আপনার ব্রোকেন লিঙ্কগুলো যে চেক করতেছেন এখান থেকে, যদি আপনি কোনো ব্রোকেন লিঙ্ক পান, সেটা অন্য কোনো লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে দেবেন। চেক করার জন্য একটা প্লাগইন লাগবে, রিডাইরেক্ট। আচ্ছা, ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ, এটা মানে আমারও করা আছে। ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ ঠিক মাথার উপর দিয়ে গেল ভাই। হ্যাঁ, না আমি বলিনি কোনো, দাঁড়ান দেখাই। না, 3 হাতের উপর দিয়ে যাচ্ছে এগুলা। আচ্ছা, হোস্টিং নেম আর হচ্ছে সার্ভার স্পিড, এটা একটা ফ্যাক্ট করে যে আপনার হোস্টিংটা কোন হোস্টিংয়ে আপনার হোস্ট করা আছে সাইটটা, আর সার্ভারের স্পিড কেমন। আচ্ছা, আমি স্পিড টেস্টের জন্য দুইভাবে টেস্ট করি, আমি এর আগে দেখাছিলাম। জি জি দেখেছিলাম, এই যে জিটি ম্যাট্রিক্স দেখাছিলাম। জিটি ম্যাট্রিক্স। এবার হচ্ছে পেজ স্পিড টেস্ট। আরেকটা জিনিস চেক করি মোবাইল ফ্রেন্ডলি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বর্তমানে সবাই 80% লোক মোবাইলে ব্রাউজ করে যে কোনো সাইট, তো অবশ্যই আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, নাহলে ডেভেলপারকে বলুন যে মোবাইল ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য বলবেন। তো আমি আমার সাইটটা একটু নিচ্ছি, এই মোবাইল ফ্রেন্ডলি কিনা সবার আগে টেস্ট করি।
এই যে এখানে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, এই যে শুরু হয়ে গেছে টেস্ট করা, ও টেস্ট করতে থাকুক। এখানে জিটি ম্যাট্রিক্স একটু টেস্ট করতে থাকি। এখানে পেজ ইনসাইটস দেখুন, ফ্ল্যাটে করে দিই। ভালো। আচ্ছা, এটার সাইড স্পিড ভালো একদমই, দেখেন স্পিড 95, এরপর সাইডের লোডিং হচ্ছে 2.3 সেকেন্ডের মধ্যে লোডিং হচ্ছে, এবং পেজের কিলোবাইট কম, 437 কিলোবাইট অনলি একটা পেজের। তারপর মোটামুটি রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট গেছে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। সিডিএন যেটা ইউজ করে নাই, তো একটু প্রবলেম থাকবে। এটা হচ্ছে আপনি ভালো সার্ভার যদি ইউজ করেন, ভালো হোস্টিং, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো ইস্যুগুলো খুব একটা হয় না। আদারওয়াইজ টুকটাক একটু ইস্যু থাকেই। আমাদের যে নর্মাল আমরা থেকে বা থেকে যেগুলো নেই, এগুলো একটু একটু করে থাকেই ইস্যু। শেয়ার হচ্ছে ইউজ করেন মোটামুটি, তো এরকম ইস্যু থাকবেই। এটা ফেক না, মোটামুটি স্পিড ভালো আছে তাই। আচ্ছা, এখানে এটা ঢুকলোই না, কি করলো? এই যে ঢুকছে, অ্যানালাইজ করুক দেখি এরা কি কি পায়। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি টেস্টটা মেবি হয় নাই কোনো কারণে, নেটওয়ার্কের জন্য মনে হয় প্রবলেম করছে। পেজ মোবাইল ফ্রেন্ডলি আছে এবং কোন ইস্যু নেই, বা ভালো, একদম ক্লিয়ার। আচ্ছা, মোবাইলও খারাপ না, 66-70 হলে ভালো মোটামুটি, কারণ মোবাইলে আসলে বেশি খুব ভালো এছাড়া প্রবলেম হয় ইয়ে করে। ফার্স্ট কন্টেন্ট প্রিন্ট 4.5 সেকেন্ড, ইন্ডেক্স লার্জেস্ট কন্টেন্ট পেইন্ট। আচ্ছা, তারপর অনেকগুলো রিকোয়েস্ট গেছে, এই যে এতগুলো রিকোয়েস্টের পর তারপর সাইট পাইছে। আচ্ছা, রিডিউস ইনিশিয়াল সার্ভার রেসপন্স টাইম, এটা সার্ভারের প্রবলেম। রেন্ডার ব্লকিং, এটাও সার্ভার প্রবলেম। এটা আপনি ডেভেলপারকে এটা ঠিক করে নিতে পারেন যে রিমুভ আনইউজ সিএসএস, যে সিএসএসগুলো ইউজ হয়নি সেগুলো আপনি বলুন যে ওরা রিমুভ করে দেন সাইট থেকে। এটা ডেভেলপারের কাজ, আপনি ডেভেলপারের কাছ থেকে করে নেবেন। রিমুভ আনইউজ জাভা স্ক্রিপ্টও আপনি ই করে নেবেন, রিমুভ করে নেবেন। রিমুভ করে আর মিনিফাই করে নেবেন, এটাই আমি এখানে বলছিলাম। ওই জন্য যখন ভাই বললেন যে মাথার উপর দিয়ে গেছে, এই যে জাভা স্ক্রিপ্ট সিএসএস মিনিফিকেশন, বড় বড় জাভা স্ক্রিপ্ট করেন একটা ফোল্ডারে করে নিয়ে, ধরেন আলাদা আলাদা সার্ভার জাভা স্ক্রিপ্ট যদি আলাদা আলাদা জায়গায় ইয়ে করে প্রতিটা থাকে, তো আলাদা আলাদা লোডিং টাইম নেয়। তো অনেকেই করে, ডেভেলপাররা কি করে, একটা জাভা স্ক্রিপ্ট ফাইল মানে সবগুলো জাভা স্ক্রিপ্ট একটা ফোল্ডারের মধ্যে রেখে সেই ফোল্ডারে মিনিফাই করে, তাহলে খুব দ্রুত জাভা স্ক্রিপ্টটা লোডিং হয়, মানে আলাদা আলাদা জায়গা থেকে রিকোয়েস্ট নিতে হয় না, এক জায়গায় রাখে, এক জায়গা থেকে দ্রুত লোডিং হয়। তো এটা আপনি বলে দেবেন ইকে ডেভেলপারকে, তারাই করে দেবে। আর ব্রাউজার ক্যাশিং এর জন্য বিভিন্ন প্লাগইন আছে, যে একটু আগে বলছি ডাব্লিউপেস্ট ফাস্টেস্ট ক্যাশ, এই যে ক্লায়েন্ট ইয়ে করছে ডাব্লিউপে ফাস্টেস্ট ক্যাশ, এটা ইউজ করলে আপনার ক্যাশিং প্রবলেমটা ইয়ে হবে। এছাড়াও আরও অনেক ইয়ে আছে, অটো অপটিমাইজ একটা আছে প্লাগইন ক্যাশ ক্লিন করার জন্য, সেগুলো ইউজ করতে পারেন। আপনি চাইলে সিডিএন ইউজ করতে পারেন, ক্লাউড ফায়ার আছে এবং বিভিন্ন সিডিএন আছে,
তো গুগল ক্লাউড আছে, আপনি যে কোনো সিডিএন ইউজ করতে পারেন। এগুলো ব্যয়বহুল, খুব বড় ধরনের সাইট না হলে এগুলো ইউজ করার দরকার নেই, এগুলো লাগে না। আর ব্রডক্যাম, এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। ব্রডক্যামটা কীরকম জিনিস আমি একটু দেখাই, সাইটে সার্চ করলে দেখতে পারি। দেখি, আচ্ছা আমি এটা থেকে এটাতে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে ব্রডকম। এই যে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে হোম থেকে কোথায় গেলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া থেকে আমি কোথায় গেলাম, পিন্টারেস্ট মার্কেটিং, সেখান থেকে বাই পিন্টারেস্ট সার্ভিস। সোশ্যাল মিডিয়া থেকে এখানে আসছি, পিন্টারেস্ট আসছি, তার মানে এই যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, আবার আমি চাইলে এখান থেকে এখানে আসতে পারি, ব্যাক করতে পারি। এটা হচ্ছে ব্রডকম দেওয়া। অনেক দেখবেন যে গুগলে সার্চ করলে, তারা আমি একটু সার্চ করে দেখাই। এটা ইউএসটির সাথে থাকে অটোমেটিকলি, দাঁড়ান। এই যে এইটা যে ব্রডকম, এই যে অ্যারো চিহ্ন দিয়ে ইয়ে করতেছে, যে ব্রডকম ইউজ করছে, যেটা এই যে এইটা, এই যে এখান থেকে আসছে .com, এরকম একটা করে প্রোডাক্ট, আবার এরকম একটা, এই যে এটা কি চিহ্ন বলে, গ্রেটার দেন, লেস দেন, এটা কি সিম্বল, যাই হোক এই যে এই সিম্বলটা, এইটা হচ্ছে ব্রডকম। মানে কোথা থেকে কোন পেজ থেকে কোন পেজ যাচ্ছে সরাসরি করে দিচ্ছে, গুগল সেটাকে বলে বলে দিচ্ছে, বা আমরা ইউএসটি যখন কনফিগার করবো তখন ব্রডকমটা যদি ওপেন রাখি তো ওটা অটোমেটিকলি কনফিগার করে নেয়। তো এটা আপনাকে নিজে দিয়ে করতে হবে না, যখন শুধু ইউএসটি কনফিগার করতে হবে তখন এটা অন করে দিলেই হচ্ছে। সোশ্যাল মিডিয়া অন সাইট, এটা যে ওপেন গ্রাফস বলা হয় ওটা ঠিক আছে কিনা। আর হচ্ছে এএমপি, এটা হচ্ছে মোবাইল, যারা এএমপি মূলত নিউজ সাইটের জন্য, যাদের অনেক পোস্ট, অনেক যাদের মোবাইলে খুব ইজিলি ব্রাউজ করা যায়, এই জন্য ইএমপি একটা আছে, একটা প্লাগইন আছে, এটা দিয়ে আপনার এএমপিটা আবার আলাদা করে আবার নতুন করে মোবাইলের জন্য আবার মানে একটা সাইট ডিজাইন করতে হয়। মানে সব ঠিক থাকবে, শুধু মোবাইল ভার্সনের জন্য আলাদা করে করতে হয়, ডিজাইন করতে হয় এএমপি থেকে। তো এটাও আপনাদের লাগবে না, যদি কেউ নিউজ সাইট বানায় এরকম বড় সাইট, সেক্ষেত্রে এটা লাগে এএমপিটা। নর্মাল সাইটের জন্য এএমপিটা লাগে না। ঠিক আছে, আই থিঙ্ক অনেকের অনেক বিষয়ে প্রবলেম হয়েছে বুঝতে, বা কঠিন লাগছে। যারা নতুন তাদের প্রবলেম হচ্ছে, যারা জানে বেসিক্যালি তাদের একটু সহজ হয়েছে, বা তাদের কাছে এটা কিছু মনে হয়নি। তো অনেক কিছু আবার আমরা শিখবো পরবর্তীতে, সমস্যা নেই। এটা একটা জাস্ট টেকনিক্যাল একটা, আপনি কেউ আপনার একটা ক্লায়েন্টের সাইট অডিট করবেন প্রবলেমগুলো, এখানে কিন্তু আমি জাস্ট টেকনিক্যাল অডিটটা দেখাইলাম। ঠিক আছে, অন পেজ অডিট কিন্তু এখানে নাই, দেখছেন এখানে অন পেজের কোনো প্রবলেম আছে, এটা কিন্তু আমি আগে বলছি টেকনিক্যাল অডিট চেকলিস্ট, অন পেজের জন্য আলাদা অডিট আছে। ঠিক আছে, তো আমরা আরেকদিন অন পেজ অডিটটা দেখবো। ঠিক আছে, যেমন এই যে এই সাইডে দেখি, এই যে করাই আছে, দেখি এখানে অন পেজে কি কি প্রবলেম ছিল দেখি একটু। এই যে এখান থেকে অন পেজ ছিল, যে পেজ টাইটেল ডুপ্লিকেট আছে 13টা, এই যে এটা হচ্ছে তার প্রবলেম, 13টা ডুপ্লিকেট পেজ টাইটেল আছে। এবার মেটা ডিসক্রিপশন মিসিং আছে হচ্ছে 174টা। এবার এখানে নো ইন্ডেক্স থাকতে পারে, নো ইন্ডেক্সগুলো বাদ যাবে। ডুপ্লিকেট আছে 3টা, এটা প্রবলেম। মেটা কিওয়ার্ড লাগবে না, মেটা কিওয়ার্ড কাজ করে না এখন আর। এইসন এইসন মিসিং আছে একটা পেজে, কোন পেজে, হোম পেজেই, হোম পেজে এইসন নেই কোনো, চিন্তা করেন দেখি তো আসলে হোম পেজ আচ্ছা, এটা কীভাবে কী একটু চেক করেন আমি বলছিলাম। এসিও মিনিয়ন একটা টুল আছে, সুন্দর করে দেখায়। হ্যাঁ, আসলে এইসন নাই, দেখছেন টুল তো সব ঠিক মতো ধরে দিচ্ছে যে এখানে আসলে এইসন নেই। একটা পেজে এইসন ফ্যাক্ট, এইসনই নাই, তো এটা খুবই বড় একটা প্রবলেম, পেজে নেই। এগুলো হচ্ছে অন পেজ এইচ টু, এই যে ইমেজ ক্যানোনিক্যাল, এগুলো অন আজকে থাক বলছি।
হোম পেজ থেকে লিঙ্ক দিছে, সবগুলো এখান থেকে ইয়ে করতে পারেন, ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে পারেন। হ্যাঁ, 1 মিনিট ভাই, আমি একটু ভিডিওটা মিউট করেন। আনন্দ ভাই, ওই আমার ড্রাইভে আপলোড করে দিন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে।